সকলকে রাজপথের দীর্ঘ গতির পরে আবার রাজপথের রাজনীতি আমরা শুরু করেছি এবং আমরা ধারাবাহিকভাবে এটা নিয়মিত করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য দুইজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উপস্থিত আছেন। আমরা আপনাদের দুইজনকেই শুভেচ্ছা জানাই আমাদের সাথে আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা, এবং আমাদের সাথে আরো একজন আছেন আজমাইন সাকিব, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আমরা আপনাদের দুইজনকেই রাজপথের রাজনীতির 11তম পর্বে শুভেচ্ছা জানাই। আমরা এর পাশাপাশি আমরা সরাসরি যদি আলাপে চলে যাই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নানান সময় শুনতে পেয়েছি, সেই জায়গা থেকে আমরা আজকে আমাদের যে আলোচ্য বিষয় যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, সেই জায়গায় আমরা একটু প্রথমেই আমরা একটু আজমাইন সাকিবের কাছে যাই। যে আজমাইন সাকিব, আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা। সেই জায়গা থেকে আপনারা কি মনে করেন যে আসলে বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে রাজনীতি থাকবে কিনা? আসলে ধন্যবাদ। জি, আমি আজমাইন সাকিবের কাছে যেতে চাই যে বরিশাল বিশ্ববিদ্যালয় আসলে ছাত্র রাজনীতি কোন প্রক্রিয়ায় আছে, কিংবা আসলে ছাত্র রাজনীতিতে নিষিদ্ধের কথা বারবার উঠে এসেছে, সেখানে আসলে কি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করার পরিবেশ আছে কিনা, কিংবা আসলে ছাত্র রাজনীতি আপনারা আসলে ক্যাম্পাসে চান কিনা, সেই বিষয়ে একটু আমাদের সাথে ধারাবাহিক আলাপ করবেন। আচ্ছা, আমরা আপনার বলছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ পরিকল্পনা চলছে ক্যাম্পাস ভিত্তিতে, আর ক্ষেত্রে আমরা যেন চাচ্ছি বা চাচ্ছি না, হ্যাঁ, এটা আমাদের এই প্রশ্ন। আমরা ধন্যবাদ আমাদেরকে সঞ্চালক এবং যে আজকের প্রোগ্রামে যে উপস্থিত আছেন সিরাজুল, বৈষম্য ছাত্র আন্দোলন সদস্য সচিব, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখা। দেখেন যে ছাত্র রাজনীতি হলো একটা দেশের যে খুব গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন আন্দোলন সংগ্রামী ছাত্র রাজনীতি, ছাত্রদের যে দায়িত্বশীল কর্মকাণ্ড, তাদের যে নেতৃত্ব, তার মাধ্যমে আসলে আমাদের বিভিন্ন অধিকার, সাধারণ শিক্ষার্থীর অধিকার এবং পরবর্তী যে লিডিং পর্যায়ে যে আমরা যাই, যে নেতৃত্ব দেওয়া গুণাবলী, এটা ছাত্র রাজনীতির মাধ্যমে সম্ভব হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার শুরু থেকে ছাত্র রাজনীতি, ছাত্রদের যে বিভিন্ন অবদান উল্লেখযোগ্য। 1900 ভাষা আন্দোলন, 1952 ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 62 69 গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 71 মুক্তিযুদ্ধ। বাংলাদেশ পরবর্তীতে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করার মাধ্যমে দেশের যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে, তারই পরিপ্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি 1979 সালে 1 জানুয়ারি যে ছাত্রদল প্রতিষ্ঠা করেছে, যে ছাত্রদের অধিকার আদায়ে কাজ করার লক্ষ্যে। এটা আপনি দেখেছেন যে 1980-র যে আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারী আন্দোলন এবং 111 থেকে শুরু করে সর্বশেষ 2024-এর যে গণ অভ্যুত্থান, ছাত্রদল সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এখন ছাত্র রাজনীতি আমরা অবশ্যই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই। পূর্বে যে ছাত্রলীগ যে সংগঠন ছাত্রলীগ যেভাবে ছাত্র রাজনীতি কায়েম করছে, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পাসে যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির প্রতি বিমুখ হয়ে গেছে, এটা কথা সত্য। তাই ছাত্রদল এই যে সাধারণ শিক্ষার্থীরা বিমুখ হয়ে গেছে, এর থেকে ছাত্রদল ইতিবাচক কাজ করে সাধারণ শিক্ষার্থীদের পূর্বের যে হারানো গৌরব যে ছাত্র রাজনীতির ক্যাম্পাসের, সেটা পুনরুদ্ধার করতে চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল উল্লেখযোগ্যভাবে কোনো হল দখল মানে কোনো বিতর্ক কর্মকাণ্ডে জড়ায় নাই।
আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীর অধিকার আদায় এবং সাধারণ শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে গুচ্ছের ভর্তি পরীক্ষার যে ৩ টা ইউনিট, ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটের আজকে সর্বশেষ ক ইউনিটের পরীক্ষা গেছে। যে ২১ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। ছাত্রদল এই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন, অভিভাবকদের থাকার জন্য ব্যবস্থা এবং শিক্ষার্থীরা যারা অপ্রয়োজনীয় জিনিস পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না, সেগুলো রাখার ব্যবস্থা করে। এছাড়া আপনারা দেখেছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আপনার ক্যাম্পাসের যে নোংরা থেকে শুরু করে এবং আপনার ক্যাম্পাসের যে শিক্ষার্থীর অধিকার আদায়ের আন্দোলন আমরা বিশ্ববিদ্যালয় প্রক্রিয়ার কাছে বারবার লিখিত অভিযোগ দিয়েছি, যারা নেতৃত্ব সংগঠন ছাত্রলীগ বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীর উপরে মামলা নির্যাতন চালিয়েছে, তাদেরকে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে। এবং আমরা হলে বরাবর আমরা বলেছি যে আসলে যারা অবৈধভাবে থাকে বা আছে সেগুলো শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী সাধারণ শিক্ষার্থীকে বন্টন করে দেওয়া হোক। ছাত্ররা যদি মূলত এটাই। এছাড়া আমরা নারী অধিকার নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে একটা স্মারকলিপি প্রদান করছি যে নারীদের বিভিন্ন বিষয় থাকে যেগুলো নারীদের জন্য কাজ করা দরকার, যে বিশেষ করে তাদেরকে তাদের ব্যক্তিগত বিষয় আছে যেগুলো কনসাল অনেক বিষয় তারা অবগত নয়, সে বিষয়ে আমরা পার্মানেন্ট কোনো বিষয়ের সমাধান করা যায় কিনা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আমরা আবেদন করছি। এখন ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় সরকারি সিদ্ধান্তের মাধ্যমে ছাত্র রাজনীতি বন্ধ করে একটা চেষ্টা নিতেছি আমরা। এটা আমরা পুরোপুরি অগণতান্ত্রিক এবং গণতান্ত্রিক বইয়ের প্রকাশ। আপনারা দেখেছেন দীর্ঘ ১৭ বছর আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলন ছাত্ররা সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ছাত্ররা সবসময় প্রকাশ্যে মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে ছাত্রদল সবসময় মাঠে ছিল। এখন বিষয়টা হচ্ছে ছাত্রদলের যে কারণে হয়তো কথা ঠিক মতো শোনা যাচ্ছে না, তবুও মানে একটা জিনিস একটু আলাপ করি যে জি জি বলুন। আমরা বললাম যে কুয়েটে যে কিছুদিন আগে ছাত্র দল এবং বৈষম্য ছাত্র আন্দোলন এলাকায় এসে রামদা দাস সহ তারা সেই জায়গায় আসলে কি আপনারা যে বললেন যে দায়িত্বশীল আচরণ, দায়িত্বশীল কর্মকাণ্ড, এমনকি বহুদলীয় গণতন্ত্র আপনার কুয়েটের বিষয়ে টানছেন এবং বিভিন্ন দেশীয় অস্ত্রের বিষয়টা উল্লেখ করেছেন, তাছাড়া বহুদলীয় গণতন্ত্র বিষয়টা বলছিলেন, এটা আমি সঠিক শুনতে পাইনি, আপনি আবার যদি একটু রিপিট করতেন। ভাই, বহুদলীয় গণতন্ত্র কি মানে আমরা বিশ্বাস করি সেটা? এটা ভাইয়ের মনে প্রবলেম। আজমান ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, সরি। আমি ভাইকে তো না, আপনার কথা ঠিক আছে। হ্যাঁ রায়দুল ভাই, সাকিব ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে? আমরা সে উল্লেখ করেছে কুয়েটের ছাত্র মানে কুয়েটের যে ঘটনা পশ্চিমী ছাত্র আন্দোলনের সাথে এবং দেশীয় অস্ত্র সাথে বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছে, এই তো। এখন আমি কি শুরু করব? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে সিরাজ? হ্যাঁ ভাই আপনার কথা শোনা যায়, কিন্তু সাকিব ভাই তো দেখা যাচ্ছে না। আপনি বলেন, আপনি বলতে থাকতে পারেন। সেটা হচ্ছে কুয়েটের ছাত্র আন্দোলন। আপনারা জানেন যে বাংলাদেশের সম্ভবত একটু সমস্যা হচ্ছে, কিন্তু হ্যাঁ সমস্যা হচ্ছে। আপনারা জানেন যে 5ই আগস্ট বাংলাদেশের যে আমরা যে ছাত্র রাজনীতি আমরা যেভাবে দেখতে চাচ্ছি যে ইতিবাচক ছাত্র রাজনীতি, ক্যাম্পাস ভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা যে রাজনীতিটা চাচ্ছি, তারই পরিপ্রেক্ষিতে আমরা কুয়েটে আমরা কার্যক্রম পরিচালনা করি। আমরা এখানে সদস্য ফর্ম না, আমরা জাস্ট শিক্ষার্থীদেরকে
দাওয়াত দিই, মানে যে আমাদের কেন ছাত্র রাজনীতি কেন করব, ছাত্রদল কেন করবো, এই বিষয়ের জন্য আমরা দেখেছি যে কুয়েট শাখা বৈষম্য ছাত্র আন্দোলনের উস্কানির মাধ্যমে এই যে অপ্রীতিকর ঘটনা ঘটে, এই অপ্রীতিকর ঘটনার মাধ্যমে আমাদের যে একটা সংঘর্ষ পরবর্তী রূপ নেয়। এখানে বিষয়টা হচ্ছে কি, কুয়েটে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি আছে এবং শিবিরের গুপ্ত কমিটি আছে, কিন্তু ছাত্রদল যখনই আপনার গেলে এ বিষয়ে কাজ করতে গেল, তখনই শিবিরের গুপ্ত শাখার গুপ্ত সংগঠন এবং বৈষম্য ছাত্র আন্দোলন, আমরা মনে করি বৈষম্য ছাত্র আন্দোলন শিবিরের একটা অংশ, একটা শিবিরের অংশ থেকে তারা এসেছে। তারা বিনা উস্কানিতে আমাদের ছাত্রদল নেতা হেঁটে যাচ্ছিল, তাকে অতর্কিত ভাবে তাকে হেনস্থ করে, যেটা মানে ভিডিওতে যেটা দেখলাম যে টানাটানি করছে। এই টানাটানির মাধ্যমে এই সংঘর্ষের সূত্রপাত। আর বিষয়টা হলো এটার ভিতরে সবচেয়ে ইতিবাচক দিক যেটা দেখলাম, যে দেশীয় অস্ত্র বা যেই ছবিটা দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে গুলো আমরা দলীয়গত ভাবে সরাসরি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে ছাত্রদল বিএনপি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, যে ছাত্রদলের কোনো কিছু বিষয় হলেই এটা সংবাদ হিসেবে প্রকাশ পাচ্ছে এবং ঢালাওভাবে প্রকাশ পাচ্ছে, এবং সংবাদটা বিষয়টা এমন ভাবে প্রকাশ পাচ্ছে যে সত্যমিথ্যা যাচাই বিষয়টা না, এবং আসলে সংবাদটা যোগ্য কিনা বা সংবাদ দেওয়ার উপাদান আছে কিনা সেইগুলো যাচাই বাছাই না করে সংবাদ প্রকাশ করছে। আপনারা দেখেছেন যে শিবিরের আসলে গুপ্ত সংগঠন, তারা কার্যক্রম পরিচালনা করে, উল্লেখযোগ্যভাবে তাদের কোনো আমরা সংবাদ মাধ্যমে দেখি না। যদি না দেখারও কিছু কারণ হচ্ছে তাদের কর্মকাণ্ড সবগুলো গুপ্ত। যেহেতু গুপ্ত, সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষের হিসাবে বিবেচনা হয়, সংবাদ হিসাবে এটা আসলে উপাদান হিসাবে বিবেচনা করা হয় না। কারণ সংবাদ তখনই বিবেচনা করা হয় যখন ওই উপাদানে কোনো কিছুর আসলে গুরুত্ব বহন করে বা পাবলিক বা জনগণের আগ্রহ সৃষ্টি করে। এখানে আমাদেরকে ব্যাপকভাবে মিডিয়া ট্রায়ালের শিকার করা হচ্ছে, এবং ছাত্রদল তারপরেও আমাদের কিছু বিচ্ছিন্ন ঘটনা 5ই আগস্ট পরবর্তীতে ঘটেছে। আপনারা জানেন যে 217 বছর সবচেয়ে দমনপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবী দল ও আমাদের বিএনপি ও সকল অঙ্গ ও সংগঠন। সেখানে ক্ষোভের বইয়ের প্রকাশ থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেগুলোই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সাথে সাথে সাংগঠনিক জনাব তারেক রহমানের নির্দেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আপনাকে জি আপনাকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমরা একটু সিরাজুল ইসলামের কাছে যাই। সিরাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা হওয়ার পর বিশেষ করে সারা দেশের যে অঞ্চলগুলোতে যে কমিটি দেওয়া হয়েছে, সেই কমিটি দেওয়ার পর থেকে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নানান বিভাজন এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথে যে তাদের মত পার্থক্য, সেই জায়গায় আবার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করা যাবে না, সেই আলাপ বৈষম্য ছাত্র আন্দোলন বহুবার আলাপ করেছেন। কিন্তু শেষের দিকে তারা আলাপটা করেছেন এমন যে তারা গঠনমূলক ছাত্র রাজনীতি করতে চান, সেটা ছাত্র সংসদ প্রতিষ্ঠা করার পরে। তাহলে এই যে মাঝখানের যে গ্যাপ, আসলে এই বিষয়ে আপনার আলোচনা কি, এবং বিশ্ববিদ্যালয়ে আসলে রাজনীতি করার দরকার আছে কিনা, কিংবা ছাত্র রাজনীতির আসলেই গুরুত্ব আছে কিনা, সেই বিষয়ে একটু যদি আপনি আলাপ করেন। সিরাজুল ইসলাম, আপনার কাছ থেকে আমরা একটু আলাপটা শুনতে চাই। আমার কথা কি শোনা যায় স্পষ্ট? জি জি শোনা যায়। জি ধন্যবাদ রাইদুল ইসলাম সাকিব ভাইকে আজকের এই একটা আয়োজন করার জন্য, বহির ছাত্র রাজনীতির যে টপিকসটা। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের একনিষ্ঠ কর্মী ছাত্র দলের আজমাইন সাকিব ভাইকেও, যে আজকে আমরা একটা সুন্দর আলোচনায় আসতে পারছি বা আলোচনার জন্য। সাকিব ভাইয়ের যে প্রশ্নটা ছিল, যে প্রথমত হলো বৈষম্য বিরোধীর আমি যে একটা জায়গা মানে সাকিব ভাইয়ের একটা ব্যাপার ছিল, যেটা তুমি আমাদের একটা ব্লেম দিছিল, আমি চাচ্ছি সেই জায়গা থেকে উত্তরটা দিয়ে তারপর আপনার আনসারটা দেওয়া। প্রথমত সাকিব ভাই যে জিনিসটা বলছিল যে আজমাইন সাকিব ভাই যে জিনিসটা বলছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবিরের একটা অংশ, মানে তিনি যে এই জায়গাটা বারবার বলতে যাচ্ছে বা তারা বারবার একটা ন্যারেটিভ, মানে এটা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু বারবার একটা ন্যারেটিভ দাঁড় করানোর ট্রাই করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবিরের একটা বি টিম। তো আপনাকে আগে প্রথমে ভাবতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা আসলে
কোন ধরনের প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মে আসলে কারা মূলত। তো এই প্ল্যাটফর্ম হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা সরাসরি ফ্রন্ট লাইনে এসে যুদ্ধ করছে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শরিক ছিল জুলাই গণ অভ্যুত্থানে তারাই মূলত এই প্ল্যাটফর্মের অংশীদার বা অংশীদার। তো এই প্ল্যাটফর্মে কিন্তু গণমানুষের মানে অংশীদার বা অংশীজন। এখানে হচ্ছে শিবিরের লোক আছে, এখানে ছাত্রদলের লোক আছে, এখানে বামপন্থী যারা রয়েছে তাদের লোক আছে। তো আপনি সরাসরি এটাকে যে শিবিরের বি টিম বলে দেবেন তাহলে কিন্তু এটা ভুল হবে। তাহলে আমি বলবো তাহলে বৈষম্য বিরোধীর ভিতরে তো ছাত্রদলের ছেলেপেলে আছে, বৈষম্য বিরোধীর ভিতরে তো বাম সংগঠনের ছেলেপেলে আছে, তাই বলে কি বৈষম্য বিরোধী ছাত্র ইউনিয়নের বি টিম বা বাম সংগঠনের বি টিম? ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। তো এটা হচ্ছে তার প্রশ্নের একটা ব্যাপার ছিল। পরবর্তী আপনি যে জায়গাটা বলছিলেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় বর্তমান ছাত্র রাজনীতির যে প্রেক্ষাপটটা বা বর্তমানে কি ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই। তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা এটা নিয়ে অনেক ডায়লগ হয়, একদম স্পেশালি যদি একটা ডায়লগ সেটা হয় আমাদের প্রক্টর অফিসে বসে আমরা এটা নিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা আলোচনা করি। সেই জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দলের প্ল্যাটফর্মের সদস্যবিন্দু ছিল। তো অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই একটাই দাবি ছিল যে এই যে দীর্ঘ 16 বছর বা 17 বছর যে ছাত্র রাজনীতির নামে যে আওয়ামী লীগ বা যে ছাত্রলীগ যে দমন নিপীড়নের যে রাজনীতি করছে সেই রাজনীতি আর চলবে না, এটা সবাই একমত। সেই জায়গা থেকে আমরা সবাই একটা জায়গায় দাঁড়াইতে পারছি যে আমরা কোনো অবস্থায় যে পুরানো ধারার যে ছাত্র রাজনীতি সেই রাজনীতি চাই না। এর জন্য আমরা যে শব্দটা বারবার বলে আসছি যে লেজুর ভিত্তির দলীয় লেজুর ভিত্তির যে ছাত্র রাজনীতি সেই ছাত্র রাজনীতি চাই না। আপনি জানেন হয়তো যে আমাদের অভ্যুত্থানের ভিতরে যে দাবি ছিল একটা 9টার ভিতরে দাবি, সেই একটা দাবি ছিল যে 9 দফা ভিতরে একটা দাবি ছিল আমাদের লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি চলবে না। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বারবার বলে আসছি ক্যাম্পাসে যে আগের সেই ধাঁচের ছাত্রলীগের ধাঁচে যদি কেউ নতুন করে আবার রাজনীতি নামে পেশি শক্তির রাজনীতি করছে, আধিপত্যের রাজনীতি করতে চায়, এটা কোনো অবস্থায় হতে দেওয়া যাবে না। কারণ জুলাই অভ্যুত্থানের যে সাধারণ শিক্ষার্থীর যে স্পিড ছিল যে আমরা এই 16টা বছর আমাদের উপর যেভাবে নিপীড়ন করছে, নব্য কোনো ফেসিস্ট এসে আমাদেরকে আবার নিপীড়ন করবে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। তো সেই ডায়ালগে আমাদের 3 থেকে 4 ঘন্টা আনুমানিক প্রক্টর অফিসে সেই ডায়ালগে প্রত্যেকটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল। তো আমরা কাউন্টার পর পাল্টা কাউন্টার আমাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে ছিল এবং একটা পর্যায়ে আমরা এই সিদ্ধান্তে আসি যে বরিশাল বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কোনো অবস্থায় দলীয় লেজুভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। আপনি এখনো জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো দলীয় ছাত্র রাজনীতি নাই, কিন্তু তারপরও আমরা লক্ষ্য করি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক যে দলীয় যে ছাত্র রাজনীতি রয়েছে সেগুলো প্রচার করার জন্য বিভিন্ন চেষ্টা এখনো তারা চালিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে তাহলে কি ভাই ছাত্র রাজনীতি দরকার নাই বা ছাত্র রাজনীতি কি নিষিদ্ধ? ব্যাপারটা কিন্তু আমরা এরকমও আবার বলতেছি না, আমরা বলতেছি যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতিটা, তো আমরা সেটাকে বয়কট করে কিন্তু আমরা সংসদীয় যে ছাত্র রাজনীতি, যে ছাত্র সংসদ আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে বাক্স বলি যেটা, সেই রাজনীতি আপনি প্র্যাকটিসটা করেন। তো ছাত্র রাজনীতির গুরুত্ব প্রসঙ্গে যদি একটু আলাপ করি, আপনি একটু লক্ষ্য করবেন যে আসলে এই যে ছাত্রলীগের যে মনে করেন ধর্ষণ করে যে 100টা ধর্ষণ করে যে কেক কাটে যে জাহাঙ্গীরনগর মানিক, এই যে এরকম মানিক যে তৈরি হয়েছে, এটা তৈরির মূল পিছের প্রেক্ষাপট যদি আপনি একটু বিশ্লেষণ করেন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। কারণ দলীয় যে সিনিয়র যে যারা সিনিয়র যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদের কিন্তু এখানে হাত রয়েছে, মানে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক তাদের একটা ফুয়েল থাকার ফলেই কিন্তু ছাত্র রাজনীতিতে একটা প্রভাব পড়ে এবং ছাত্র রাজনীতি তারা আশকারা দেওয়ার কারণে তারা মনে করে যে আমাদের উপর একটা সাপোর্ট আছে, সো আমরা যা খুশি তাই করতে পারবো। তো আপনি যদি সেই সংযোগটা যদি বিচ্ছিন্ন করে দিতে পারেন তাহলে কিন্তু রাজনীতিতে মানে ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন আসবে আমি মনে করি। তো আপনি এর যে বিকল্প হিসেবে আপনি কি করতে পারেন? তো আমরা বারবার বলে আসছি ছাত্র সংসদ চালু করা, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের জন্য চালু করা, এবং এই ছাত্র সংসদের রোডম্যাপটা কেমন হবে, ছাত্র সংসদটা কি আদৌ কোনো দলীয় অধীনে কোনো দলীয় আবার পার্টির অধীনে চলে যাবে কিনা সেটা একটা জায়গাটা ক্লিয়ারিফাই করতে হবে। এবং এই ছাত্র সংসদটা শুধুমাত্র সেন্ট্রাল ছাত্র সংসদ পাশাপাশি আপনি হল ছাত্র সংসদ চালু করতে পারেন। হ্যাঁ, তো এইভাবে যদি আপনি বিভিন্ন ক্যাটাগরাইজ করতে পারেন নির্বাচিত জেনারেল স্টুডেন্টদের নির্বাচিত ভোটের মাধ্যমে মানে ফেয়ার একটা ভোটের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা মনে করি যে এই যে ছাত্র রাজনীতির যে প্রতি মানুষের বা শিক্ষার্থীদের যে একটা অনীহা, সেই অনীহাটা কিন্তু দূর হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আসলে আমাদের বাংলাদেশের সেই সিস্টেমে বা সেই প্রেক্ষাপটে সেই অবস্থা কোনো অবস্থায় এখনো নাই। এখনো আমরা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সিনিয়র যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, বিএনপি বলে, জামাত বলে, হ্যাঁ, তারপর হচ্ছে মোটা দাগে যে রাজনৈতিক দল জাহাঙ্গীরনগরের যে মানিক, সে মানিকের 100 ধর্ষণের মানে
মানে ওটা একটা এক্সাম্পল, ওটা এক্সাম্পল, এরকম হাজারো মানিক আছে, এরকম হাজারো মানিক আছে। সেই জায়গায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে 8 মাসে তারও কিন্তু নানান অভিযোগ আছে। আমি ওটাকে যদি আপনি উদাহরণ ধরেন তাহলে আমি আরো অনেক অনেক উদাহরণ দিতে পারি। তারা মদিচয় দিয়ে তারা টাকা আনতেছে, তারা অন্যান্য জায়গায় দখলদারিত্ব ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা করতেছে। মানে তাহলে পরিবর্তনটা কোথায় হলো? ছাত্রলীগও যেটা করতেছে, আপনি বলেন ছাত্র দলও বা লেজুর ভিত্তিক রাজনীতি, কিন্তু বৈষম্য যদি কারো লেজুরও না হয় কিন্তু তারা তো এই কাজগুলো করছে। বৈষম্য বিরোধী কোনো লেজুর না, আপনি দেখেন বৈষম্য বিরোধী লেজুর বলতে আপনি তো আগে, আমি আবারও বলছি বৈষম্য বিরোধীর স্ট্যান্ডটা কেমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানা মতের নানা দর্শনের এখানে লোক আছে, এখানে শিবিরের লোক আছে, এখানে ছাত্র দলের লোক আছে, এখানে হচ্ছে বাম সংগঠনের ছেলেপেলেরা এখানে আছে, প্রত্যেকটা সংগঠনের প্ল্যাটফর্মে এখানে আছে। তো সো আপনি মানে এখন যেটা আমাদের প্রয়োজন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি বা নতুন যে সংগঠন হোক না কেন, ক্যাম্পাস ভিত্তিক যদি আমরা ছাত্র রাজনীতির কথা বলি, সেই জায়গায় মডিফিকেশনটা কেমন হওয়া দরকার, আমরা কিন্তু সেই আলাপটা করতেছি যে আসলে ছাত্র রাজনীতিটা কেমন হওয়া উচিত ছিল। তো আমরা যে জায়গাটা বলতেছি যে ছাত্র সংসদ যেটা চালু করা প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়, যে সংগঠন ভিত্তিক মানে দল ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে, হ্যাঁ সিনিয়র পলিটিক্যাল পার্টি ভিত্তিক যে সংগঠন রয়েছে, সেই সংগঠন ভিত্তিক যদি আপনি এখনো রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি যদি চালু থাকে, আদৌ কোনো পরিবর্তন আসবে না, আদৌ কোনো পরিবর্তন আসবে না। আপনারা যে আমরা 16 বছর যে ধারা রাজনীতি দেখে আসছি, সেম সেই ধারা রাজনীতি চলবে যতক্ষণ না পর্যন্ত আপনি সিনিয়র পলিটিক্যাল পার্টির সাথে এই যে ছাত্র সংসদে এই যে ছাত্র সংগঠনের যে পার্টির এটা যদি বিচ্ছিন্ন না করতে পারেন। কারণ তাদের ইন্ধনই কিন্তু আসলে তারা মানে আশকারা পায়, তাদের আশকারা দেওয়া হয় কারণেই কিন্তু তারা আসলে এই ফুয়েল গুলো পাচ্ছে, বা তারা সেই বিভিন্ন ধরনের যে অপকর্মকাণ্ড গুলো বলি যাই বলি না কেন, যে নিয়ম রুলস যে ভায়োলেশনের বিষয়গুলো আসছে সেগুলো কিন্তু বারবার আসতেছে। আপনাকে ফার্স্ট অফ অল গোড়া থেকে কিন্তু সলিউশনটা আসতে হবে। গোড়া থেকে যদি সলিউশন না আনতে পারেন তাহলে আমরা যতই এই যে বলি না কেন এই মানে ছাত্ররা এই একটা মানে ভুলের কারণে এই দল দায় নেবে না, যে লেজুর ভিত্তি মুক্ত বা লেজুর ভিত্তির বাইরে, লেজুর ভিত্তির বাইরে, এর মানে লেজুর বলতে আমরা বুঝি যে কোনো পার্টির সরাসরি ঘোষণা কিংবা সরাসরি এজেন্ডা বাস্তবায়ন করে এমন ছাত্র সংগঠন। কিন্তু সেইখানে যদি কোনো ধরনের, আজকে মনে করলাম যে ছাত্র দল সে তার লেজুর ভিত্তি মুক্ত হবে, সে বিএনপির সাথে কোনো ধরনের তার আদর্শিকভাবে মিল থাকতে পারে কিন্তু তার এজেন্ডা বাস্তবায়ন করবে না, তাইলে আবার সেটা একটা প্রস্তাবনা। কিন্তু আপনি আবার বলছেন যে মূল পার্টি তাদের কাছ থেকে আসতে হবে, তাহলে তো সেম লেজুর ভিত্তিই হলো। মূল পার্টি তো এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ছাত্রদের সংগঠন, তার নিজের স্বতন্ত্র গঠনতন্ত্র আছে, তারা কিভাবে পরিচালিত হবে এটা তাদের নিজস্ব চিন্তা। আচ্ছা, ছাত্রলীগের যদি আপনি একটা উদাহরণ দেখেন, ছাত্রলীগের গঠনতন্ত্র তো আলাদা ছিল, আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের গঠনতন্ত্র সেম ছিল না, দুইটাই তো ছাত্র সংগঠনের আলাদা ই ছিল, নীতি নির্ধারক নীতিমালা ছিল। তো তারপরেও তো আমরা সেই প্র্যাকটিসটা দেখতে পাইছি, তারপরে তো যে মানে দুইটা তো আলাদা সংগঠন হইলো, তারপরে তো আমরা দেখতে পাচ্ছি যে সেই ধাঁচেরই। এখন যে ছাত্র দল তারা তো ডিফেন্স দেবে যে আমাদেরও তো আলাদা নীতিমালা রয়েছে, আমাদের সংগঠনের আলাদা সংবিধান রয়েছে, আর ওদিকে শিবিরও তো বলবে যে আমাদেরও তো আলাদা আমাদের নীতিমালা রয়েছে, আমাদের আলাদা সংবিধান রয়েছে। কিন্তু আসলে এটা তো আপনি দায় সারা কাজ, এই সব কথাবার্তা হবে দায় সারা। আপনি আলটিমেটলি রুট থেকে যদি সলিউশন করতে চান, আপনাকে মূল সংগঠন থেকে ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র রাজনীতি হচ্ছে সেই রাজনীতির বিচ্ছিন্নতা ঘটাতে হবে। এখন এই বিচ্ছিন্নতা কিভাবে করতে পারেন সেটা নিয়ে আলাপ হতে পারে, সেটা নিয়ে আমরা আলাপ করতে পারি যে আমরা কিভাবে সিনিয়র যে পলিটিক্যাল পার্টি, আমি সিনিয়র পলিটিক্যাল পার্টি দ্বারা বুঝাচ্ছি যে জামাত, বিএনপি, তারপর হচ্ছে আপনার মনে করেন এনসিপি, এই যে সিনিয়র যে পলিটিক্যাল পার্টি রয়েছে সেগুলো থেকে কিভাবে আপনি বিচ্ছিন্ন করে ছাত্র যে পার্টিটা আছে সেটা আপনি কিভাবে বিচ্ছিন্ন রাখতে পারেন। কারণ দুইটা যখন আপনি ওই সিনিয়র পার্টিটা যখন আপনাকে ছাত্র সংগঠন পার্টিকে যখন ফুয়েল দেবে অথবা আপনাকে যখন ছায়া দেবে তখন আপনি স্বৈরাচার হয়ে উঠবেন, এটাই নেচার, এটাই স্বাভাবিক। আপনি মনে করবেন আমার উপরে কেউ রয়েছে আমাকে প্রোটেক্ট করবে, সো আপনি যা খুশি তাই করতে পারবেন। এটা
ন্যাচারালি হয়ে যাবে। আপনার যদি সংগঠনের ভিতরে আপনি যতই দোহাই দেন যে আমার ছাত্র সংগঠনে আলাদা নীতিমালা রয়েছে, আলাদা সংবিধান রয়েছে, সো এটা হচ্ছে ভাওতাবাজি আর হচ্ছে কতগুলো হচ্ছে আপনার মনে করেন দায় সারা কাজ। এটা ছাড়া আর কিছুই না। আপনি এটাকে একটা সলিউশন আসেন যে আমি কিভাবে ছাত্র রাজনীতিটা করতে পারি ক্যাম্পাস ভিত্তিক, এটা নিয়ে আলাপ হতে পারে। জি, আর যদি প্রশ্ন থাকে বলেন। ওকে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এবং আমরা একটু আবার আজমান সাকিব ভাইয়ের কাছে যেতে চাই যে আজমান সাকিব ভাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি মঞ্চ আছে আপনাদের, যে ফ্যাসিস্ট বিরোধী মঞ্চ, সেই মঞ্চের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ কিংবা আওয়ামী লীগের বিচার কেন আসলে চাওয়া হচ্ছে না, এইটার একটু আপনি আমাকে উত্তরটা দিবেন। যে আসলে আপনাদের কিন্তু একটা যৌথ মঞ্চ আছে, সেখানে সকল দলীয় ছাত্র সংগঠনের একটা মঞ্চ আছে, ফ্যাসিস্ট বিরোধী মঞ্চ। সেই মঞ্চ থেকে কিন্তু আসলে আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, আওয়ামী লীগের বিচার কিংবা অন্য কোনো ধরনের আলাপ তুলতেছেন না, আসলে কেন? আমি প্রথমে একটু শুরু করছি যে কয়েকটা প্রশ্নের জবাব দিতে চাচ্ছি। যে তারা বললো যে প্রক্টর অফিসে বৈশা যে অনুমতি নিয়ে কারণ শিক্ষার্থীরা এই ছাত্রদল যে ছাত্র রাজনীতির লোকে দীর্ঘদিন 17 বছর আপনার সংগঠন গণতন্ত্রের লড়াইয়ের জন্য কোনো ত্যাগ স্বীকার করে নাই। তার পরিপ্রেক্ষিতে আর নিজের শেখ হাসিনা যেভাবে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার লক্ষ্যে নিজের গতি দপ্তর নিজের আইন তৈরি করেছে, তারই পুনরাবৃত্তি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন বরিশাল বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ করেছে সেই সময় তৎকালীন আওয়ামী লীগের ভিসি ছিল জনাব বদরুজ্জামান। তার নিজের ক্ষমতা ও নিজের বিশেষ জন্য এইরকম হটকারী একটা সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং আমরা মনে করি এটা আসলে এটা স্বৈরাচারী মনোভাব, নিজের ক্ষমতাকে পঞ্জীভূত করার লক্ষ্যে এটা কাজ করেছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে শিবির আর ছাত্রদল তো এক নাই, যে শিবির ছাত্রদল তারা ছাত্রদল সবসময় প্রকাশ্যে রাজনীতি করে। রাজনীতির যে সংজ্ঞা, যে ছাত্রদল রাজনীতির যে সংজ্ঞা, আমরা জানেন যে রাজনীতি হচ্ছে কি স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রকাশ্যে জনগণের সামনে যে তাদের উদ্দেশ্য কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা। কিন্তু আমরা সবসময় প্রকাশ্যে ব্যানারে করেছি, জনগণ সাধারণ শিক্ষার্থীরা সবসময় এটা ওয়াকিবহাল ছিল। কিন্তু শিবির যে গুপ্ত কার্যক্রম পরিচালনা করছে, এটা সাধারণ শিক্ষার্থীরা ভয়ভীতি সম্পর্কে বা তাদের কি তাদের শিক্ষার্থী নিয়ে কি ভাবা সবসময় একদম ইসরায়েলের যেমন গোয়েন্দা সংস্থা মোসাদ যেমন গুপ্ত মিশন পরিচালনা করে, শিবির একটি আপনারা দেখছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি স্যার আমরা কাউকে ওভাবে চিনি না যে আসলে শিবির কারা, সাধারণ শিক্ষার্থীরা কারা, যে আসলে আমরা তাদের সাধারণ শিক্ষার্থীদের মতামত দিব না শিবির হয়ে সাধারণ শিক্ষার্থী বা বৈষম্য হয়ে, এটা আসলে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না। কিন্তু আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি যে ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র রাজনীতি যে বর্তমানে 5ই আগস্ট পরে যে ইতিবাচক লক্ষ্য করা হয়েছে, আপনারা দেখেছেন যে শিবিরের যদিও কমিটি আপনার সম্পর্কে জানি না, কিন্তু শিবির পাশেই আমাদের কিন্তু শিক্ষার্থীদের জন্য ভর্তি শিক্ষার্থীদের জন্য আমাদের বুথ রয়েছে। শিবির এবং আমাদের ছাত্রদলের বুথ পাশাপাশি আমরা ভ্রাতৃত্বপূর্ণ ভাবেই আমরা কিন্তু এটা সহাবস্থান কার্যক্রম আমরা প্রকাশ পাই যে ছাত্রদল বিএনপি বহুদলীয় আদর্শে বিশ্বাসী। এবং আপনারা দেখেছেন যে 5ই আগস্ট পরবর্তীতে আমরা দেখেছি বৈষম্য ছাত্র আন্দোলনের যে সকল ক্ষেত্রে একটা অবৈধ হস্তক্ষেপ, হ্যাঁ, এটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভাগীয় কমিশনার সকল জায়গায় অবৈধ আলাদা একটা প্রভাব রয়েছে। যে এখানে উপদেষ্টা আসলে তাদের সাথে যোগাযোগ করে। আপনারা জানেন যে বর্তমান সরকার হচ্ছে শিবিরের বৈষম্য সরকার। কিন্তু আপনি আরেকটা প্রশ্ন করছেন যে আমরা কেন আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ পাচ্ছি না, নিষিদ্ধ বিষয়টাকে পুরোপুরি। সাকিব ভাই একটা প্রশ্ন, ব্যাপারটা হচ্ছে আপনি একটু ক্লারিফাই করবেন যে বর্তমান সরকার কিভাবে শিবির আর বৈষম্য বিরোধী একটু বললেন। আমি প্রশ্ন করার পর আমাকে একটু মনে করাই দেবো, আমি তোমাকে এই প্রশ্নের জবাব আমি দেবো। আপনারা জানেন যে আসলে বর্তমানে যে শিবির এবং বৈষম্য দুইজন বৈষম্যের 3জন ছিল উপদেষ্টা, যে বৈষম্য ছাত্র আন্দোলনে 2জন উপদেষ্টা ছিল, 3জন। হ্যাঁ, তারা সরাসরি বৈষম্য ছাত্র আন্দোলন থেকে অন্য কোনো ছাত্র সংগঠন থেকে নেওয়া হয়নি। কিন্তু আপনারা তারা পরবর্তীতে কি রাজনৈতিক সংগঠন গঠন করছে। হ্যাঁ, এখন তারা বলতেছে যে বৈষম্য ছাত্র আন্দোলন আসলে কোনো এটা কোনো রাজনৈতিক সংগঠন না, রাজনৈতিক সংগঠন। কিন্তু আমরা দেখতেছি যে এটা শিবির যেভাবে গুপ্ত সংগঠন জীবন সামাজিক রাজনৈতিক সংগঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে, বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন সংগঠন এর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করেছে।
ছাত্রদের সাথে পুরোপুরি ধোঁকা। একইভাবে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন তাদেরকেও দেখেছি যে এনসিপি তারা কিন্তু আপনার যে বৈষম্য ছাত্র আন্দোলন নামে অরাজনৈতিক সংগঠন তাদের গুপ্ত কার্যক্রম পরিচালনা করতেছে। হ্যাঁ, এইটা হচ্ছে যে শিবিরের সাথে এদের সাংঘর্ষিক বিষয়টা। এখন আহ, তারা আর বিষয়টা হচ্ছে কি নিষিদ্ধ চাওয়া না চাওয়া এটা পুরোপুরি নির্বাচন কমিশনার এবং সরকার বর্তমান যারা প্রশাসনে রয়েছে তারা, আপনারা জানেন যে এখনো দুইজন উপদেষ্টা আছে বৈষম্য ছাত্র আন্দোলনের, তারা রয়েছে, তারা নিষিদ্ধ করবে। আর আমরা তো গণতন্ত্র বিশ্বাস করি, এটা জনগণের উপরে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু যদি সরকার বা এটা যদি তারা মনে করে যে এটা তাদের সরকার, তারা তারা নিষিদ্ধ করবে তাদের বিষয়। কিন্তু আমরা দেখেছি যে তারা একদিকে বলতেছে যে না এটা এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, আর একদিকে আহ, যারা ক্ষমতায় রয়েছে এবং তাদের অবৈধ রাষ্ট্রপতি তিনবারের বিনা ভোটে এমপি ছিল, হ্যাঁ, তাদেরকে কিন্তু উইদাউট ছাড়াই তাদেরকে নিরাপদে সাহায্য করেছে। এই সকল কারণ কিন্তু টোটালি যে আসলে তারা প্রত্যেকে বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আর একদিকে আওয়ামী লীগের আপনার জেলে বিভিন্ন আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং তাদেরকে ই করছে। আমরা আপনারা দেখেছেন যে প্রথম ছাত্র আন্দোলন তারা পাঁচই আগস্টের আগে ছিল কি, এটা সকল শ্রেণীর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সকল শ্রেণীর সংগঠন ছিল, কিন্তু এককভাবে এরা আপনার আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা যেহেতু প্রত্যাখ্যান করেছি কারণ তারা তারা তাদের কয়েকজন গেলে যারা আগে টি শার্ট পরতো, কিভাবে চলতে পারতো না, বাসা যেত, তাদের এখন চলে। একদিনে আওয়ামী লীগ যেভাবে দুর্নীতি দুর্নীতি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে পিওন, শেখ হাসিনার পিওনও আপনার 100 টাকার মালিক হয়েছে। এখন দেখতেছি আমরা যে বৈষম্য বিরোধী যে উপদেষ্টার উপদেষ্টা প্রিয় উপদেষ্টার সহকারী ছিল, তাদের দুজনের বিরুদ্ধে দুটো অভিযোগ করছে। এখন আমার মনে হয় যে নব্য নব্য বন্দোবস্ত, হ্যাঁ, বৈষম্য ছাত্র একই নব্য বন্দোবস্ত। আর শিবিরের বিষয়টা হচ্ছে কি, শিবির তো আসলে প্রকাশ্যে রাজনীতি করে না, সুতরাং শিক্ষার্থীদের তাদের আমরা তাদের অবস্থান সম্পর্কে জানিনি, তারা সবসময় গুপ্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। 5ই আগস্টের আগেও তারা প্রকাশ্যে কোনো রাজনীতি করার কোনো দীর্ঘ 17 বছর কোনো প্রকাশ্যে কোনো আন্দোলন সংগ্রাম করতে পারে। তারা বলবে যে না আমাদেরকে নিশ্চিত করতে, আর সবচেয়ে বেশি নিশ্চিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কারণ আপনারা জানেন যে 95 লক্ষের অধিকে বিএনপি নেতাকর্মী মামলা হামলা গুম খুন নির্যাতনের শিকার হয়েছে। আমরা জানেন যে স্বৈরাচারী ক্ষমতা আসার পরে আমাদের 450-এর অধিক নেতা ছাত্র দলের কর্মীরা খুন হয়েছে, এবং আমরা এই জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী গুম খুন নির্যাতনের শিকার হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা জানেন যে আমরা প্রকাশ্যে এই জুলাই আগস্ট আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের এই মেট্রো রেল মিরপুরের মেট্রো রেলের ঘটনা, আমাদের ছাত্র দলের বড় ভাইদেরকে, মিশুক ভাই, তাদেরকে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। তাদেরকে যাতে স্বীকার করানো হয় যে তারা এই অগ্নি সংযোগের তারা করেছে। কিন্তু যদি আপনার উপর চিন্তা করেন, যদি আপনার আওয়ামী লীগ সরকার যদি পতন না হতো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হতো? শিবির তো আপনার ছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল। আর বৈষম্য ছাত্র আন্দোলন তো ওইভাবে ছিল না, তার সবচেয়ে বেশি হচ্ছে যে নেতাকর্মীরাই নেতৃত্ব করেছে। এখন আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল যে প্রেসিডেন্ট আমরা কেন পক্ষে নাই? আমরা তো এইটি ক্লিয়ার করতে চাচ্ছি যে প্রেসিডেন্ট আমরা পক্ষে, সেটা পুরোপুরি এটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন সরকারের, এবং বর্তমানে যারা এনসিপি জামাত যারা সরকার পরিচালনা করছে তাদের হাতে দায়িত্ব। এটা বাংলাদেশ জাতীয় দলের এখন বর্তমান বাংলাদেশ জাতীয় দল গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র কাউকেই আপনার নিষিদ্ধ করার পক্ষে না। আর কোনো প্রশ্ন আছে? আমি বলেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে একটা ফ্যাসিস্ট বিরোধী মঞ্চ আছে, সেই মঞ্চ থেকে এই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার কেন বিচার, কিংবা আওয়ামী লীগের বিচার, কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এই সকল দাবি কেন উঠছে না আসলে? বিষয়টা হচ্ছে কি, ফ্যাসিবাদ মঞ্চ আপনার নতুন কয়েকদিন আগে তৈরি করা হয়েছে। এখানে সকল রাজনৈতিক সংগঠন এখানে যুক্ত আছে। এখানে বৈষম্য ছাত্র আন্দোলন আছে। আপনারা জানেন যে
আমরা এর আগে আমরা যে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের যারা কোনো এই দীর্ঘ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী ফেসিবাদও কায়েম করছে এবং তারা বিভিন্ন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন প্রচারণা চালাইছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার প্রশাসনকে অনুরোধ করা হলেও প্রশাসন এই বিষয়ে উপেক্ষা করেছে, আমাদের সিদ্ধান্তকে উপেক্ষা করেছে, আমাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। এবং তাছাড়া আমরা 24 জন বিষয়ে মামলা দায়ের করেছি, তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো আসলে ব্যবস্থা গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের যে স্বৈরাচারী মনোভাব তারা পুনরায় আমরা দেখেছি। এছাড়াও আমরা আরো ছাত্রদলের পক্ষ থেকে আমরা মামলা করব, যে আমিও 2বার রেজাল্ট হয়েছি। এখন ফেসিস মনোভাবে থেকে আমরা যে বিচারের দাবিতে বারবারই আমরা বিচারের দাবি চাচ্ছি, বিচারের জন্য বলা হচ্ছে, কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের একাংশের নেতা কর্মীরা এই বিষয়ে আসলে অবগত তারা আসলে এই বিষয়, কারণ তারা তো নির্যাতনের শিকার হয় নাই। বিগত 17 বছর সবচেয়ে তমন শিকার হচ্ছে বিএনপি। সাকিব ভাই, আপনারা ফেসিবাদ বিরোধী যে মঞ্চ আছে সেই মঞ্চ থেকে কি কোনো একদিনও বা একবারও ডাক দিয়েছেন যে কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে সেই জন্য আমরা প্রোগ্রাম দিই, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ বা ব্যান করার জন্য আপনারা সেই ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তা করছিলেন কিনা? বিষয়টা হচ্ছে কি আপনার বিষয়টা হচ্ছে কি যে 1 নম্বর হলো ইলেকশনের কথা বলছো, আমি এখান থেকে এটা হলো আচ্ছা, আমি আরো একটু স্পষ্ট বলি যে আমি ভাই ছাত্রদল সে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধকরণ চায় কিনা, কিংবা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল চায় কিনা। ভাই আমি একটু আমি বলতে আমি একসাথে বলতেছি বিষয়টা হচ্ছে কি, আগে একটা ইলেকশনের কথা বলছে, যেহেতু আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি একটু আপনাকে এই বিষয়ে সংক্ষেপে একটা ডিসকাস করি। ওরা বললো যে ছাত্র সংসদ নির্বাচন আমরা চাই, কিন্তু নির্বাচন চাই কারণ সেটা কি উল্লেখযোগ্য সংস্কার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় মানে সেক্টরে প্রশ্ন ছিল কোনো যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আপনার প্রশ্ন হলো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাচ্ছে কিনা সেটা, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল চাচ্ছে কিনা সেটা, ছাত্রদল আইনের প্রতি শ্রদ্ধাশীল, ছাত্রদল না চাওয়ার জন্য কিছু দায় আসে, এটা তো পুরোপুরি সরকারের উপর নির্ভর করে। বর্তমান সরকার যারা আছে তারা এটা আসলে দেখবে যে আসলে এটা কি হচ্ছে বা আমরা তো চাই যে বাংলাদেশের জনগণ যেটা চায়, বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে আমরা চাই, কারণ আমরা জনগণের উপরেই বিশ্বাস করি। কারণ জনগণ ছাড়া তো আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যেখানে যদি মনে করে যে না আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দরকার, সেখানে আমরা বলছি যে আসলে হ্যাঁ জনগণের হওয়া দরকার। এখন আমরা জনগণের ম্যান্ডেট ছাড়া তো আমরা বলতে পারি না যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা হবে না। এখন এটা পুরোপুরি এখন নিষিদ্ধ হওয়া না হওয়ার পুরোপুরি বর্তমান সরকার এনসিপি জামাতের সরকার তারা মনে করতে পারে যে আসলে নিষিদ্ধ হবে কিনা। জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রক্রিয়া কি হতে পারে? জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রক্রিয়া হচ্ছে কি, আপনারা জানেন যে বাংলাদেশ দল বিএনপি গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বলছি যে জনগণ তাদেরকে ক্ষমতা দিতে, জনগণ তাদেরকে প্রতিনিধিত্ব করবে, তারাই সকল ক্ষমতার অধিকারী। আমাদের সকল ক্ষমতার অধিকার জনগণ, কিন্তু আমরা জনগণের প্রতিনিধিত্ব করবো। জনগণ যদি মনে করে যে আসলে চায়, তাহলে নির্বাচন সরকারের মাধ্যমে সেটা প্রক্রিয়া বিচার আইন প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ হবে। আর জনগণ যদি না চায় সেটা হবে না। এখন যারা ক্ষমতায় আছে তারা যদি এককভাবে সিদ্ধান্ত নিতে পারে যে নির্বাচন কমিশনার বা আপনার যারা সরকারে আছেন, সরকার চাইলেই তাদেরকে নিষিদ্ধ করতে পারেন, সেটা সরকারের বিষয়। এবং বর্তমানে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যারাই বলেন তাদের বিষয়, এটা তো বিএনপির বলা যায় আসে না। আমরা তো বিএনপি দীর্ঘ প্রায় 9 মাস 5ই আগস্ট পর্যন্ত প্রায় 9 মাস হয়ে গেছে, কিন্তু আমরা নির্বাচনের কথা বলছি যে মিনিমাম সংস্কার করার পরে আমরা নির্বাচনের জন্য বলতেছি যে নির্বাচন দেশে আইন শৃঙ্খলা কতটা দুর্বল, সেজন্য আমরা আমাদের কথা শুনতেছি না, সরকার আমাদের কথা শুনতেছি না। তারপরে কি আমরা চাই না পাই এটা তো সরকারের কিছু যায় আসে না, কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং জামাত যেটা চায় সেটাই হয় বর্তমানে সরকার তারা পরিচালনা করে, তারাই সেটাই পরিচালনা করে।
না তারাও যে চাইতে পারে, একটু বিশ্ব ভিন্ন দিকে একটু যদি যাই, যে সিরাজুল ইসলাম এনসিপি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা গতকাল শিবির এবং অন্যান্য অনেক পার্টি সেখানে যুক্ত হয়েছে, অনেক ছাত্র সংগঠন সেখানে যুক্ত হয়েছে, কিন্তু রাতের বেলায় কেন এটা দিনের বেলায় আসলে করা কি বেশি জটিল ছিল? মানে গভীর রাতেই কেন আসলে বসুন্ধরার সামনে যে অবস্থান কর্মসূচি করতে হবে, দিনে করলে কি সমস্যা? আবার ধন্যবাদ সাকিব ভাই আপনাকে। আসলে আলোচ্য বিষয়টা ছিল ছাত্র রাজনীতি গভীর। হ্যাঁ, তো আমি চাইছিলাম যে আমাদের ছাত্র রাজনীতিটা কেমন হওয়া দরকার, আসলে সেই আলাপটা করতেই পারছিলাম না, বাট মানে বারবার অন্যদিকে আমরা অন্য আলাপে চলে যাই। তো এটা আসলে তারপরও যে জায়গাটা বলার প্রয়োজনীয়তা, তো আমি আপনার প্রশ্নের উত্তরে আসবো তার আগে সাকিব ভাই যে কথাটা বলছিল যে আপনার যখন তাকে বারবার একটা কোশ্চেন করছিল যে ছাত্রদল বা বিএনপি চাই কিনা, মানে যেহেতু বিএনপির ডিসিশন সে দেবে না, সে ছাত্র দলের ডিসিশন দেবে, যেহেতু ছাত্র দলকে একজন কর্মী। তো ছাত্রদল চাই কিনা যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, সেই জায়গায় তিনি কিন্তু একটা দায় সারা কথা বলছে, সেটা কি জনগণের ম্যান্ডেট। এই জনগণের ম্যান্ডেট, এই যে অস্পষ্ট একটা শব্দ বা অস্পষ্ট যে একটা শব্দ ইউজ করে তিনি যে নিজের দায় থেকে সরে গেল, এটা প্রমাণ করে যে জুলাই অভ্যুত্থান যাদের ভিতরে রয়েছে, যে স্পিডটা যারা ধারণ করতে পারে তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে না, আমরা এটা বিশ্বাস করি। তো তিনি বারবার যে এলিগেশনটা আমাদের উপরে দিয়ে আসছে যে আমাদের এই গভর্নমেন্ট আমাদের, আমরা আমরা এই গভর্নমেন্টকে চালাই, হ্যাঁ, এই যে কথাগুলো বারবার আসতেছে, আমরা আওয়ামী লীগকে এককভাবে নিষিদ্ধ করি। তো যখন আগস্টে 5ই আগস্টের আগে যে আন্দোলনগুলো ছিল, আন্দোলন দিনগুলো ছিল, সবাই তো সারিবদ্ধ ছিলেন, একসাথে ছিলেন যে আমরা এই স্বৈরাচার সরকারকে চাই না, এই স্বৈরাচার সরকার বাংলাদেশ থাকতে পারে না, এই গভর্নমেন্টের নৈতিক দায়িত্ব নাই আর এই সংগঠন করা বা রাজনীতি করা। এই কথা তো আপনাদের মুখ থেকে আমাদের মুখ থেকে বারবার আসছে। এখন কেন পরিবেশ পরিস্থিতিতে এখন মানুষ চেঞ্জ হচ্ছে, রাজনীতির কৌশলগত অবস্থানগুলো চেঞ্জ হইতেছে, তো এভাবে জুলাই বিক্রি হতে পারে না, এভাবে জুলাই নষ্ট হতে পারে না। আমরা মনে করি যে আমরা যে চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা বারবার বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ যে সংগঠন রয়েছে তারা তাদের রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়ে ফেলাইছে। তো এখানে আর জনগণের ম্যান্ডেট বা কি, হ্যাঁ 2000 শহীদের রক্তের উপর দাঁড়াই আপনি আবার জনগণের ম্যান্ডেট চাওয়া, এগুলো হচ্ছে ভাওতাবাজি, আর অন্য কিছু না, এগুলো হচ্ছে দায় এড়িয়ে যাওয়ার কথাবার্তা। এবার তিনি আর একটা দায় বারবার বলতেছে যে আমি ছাত্র রাজনীতির ভিতরে যাব, আমি আপনার অ্যান্সার সবার দিকে লাস্টের দিকে দেবো, আগে আমি ছাত্র রাজনীতি আলাপগুলো করতে চাই। তিনি বারবার যে জায়গাটা বলতেছে যে ছাত্র শিবির হচ্ছে কোচিং করে, গুপ্ত কার্যক্রম গুলো করে, হ্যাঁ, তো এই যে কথাগুলো সে বারবার বলে আসছে যে কোচিং বিভিন্ন প্রতিষ্ঠান আছে যার মধ্যে গুপ্ত কার্যক্রম গুলো করে। তো আমি আপনাকে যদি পাল্টা প্রশ্ন করি, আপনারা যে এই যে নিজেই তো স্বীকার করলেন যে আপনার গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় আপনারা পানির বোতল বিতরণ করছেন, কলম, বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছেন, হ্যাঁ, এই যে এই জিনিসগুলো করতেছেন, আপনার ছাত্র রাজনীতির ভিতরে যে প্র্যাকটিস গুলো করতেছেন, আদৌ এগুলো কতটা যৌক্তিক কিনা? মানে আমাদের বাংলাদেশে বর্তমানে ছাত্র রাজনীতি এখন হয়ে গেছে চ্যারিটেবল মানে ওয়ার্কের মতো। আপনি যত চ্যারিটেবল ওয়ার্ক করতে পারবেন, আপনার ছাত্র রাজনীতি তত বেশি মানে সুনাম অর্জন করতে পারবেন। এর জন্য তো ছাত্র রাজনীতি আসলে এটা তো ছাত্র রাজনীতির মূল হইতে পারে না। আপনার যদি চ্যারিটেবল ওয়ার্ক করতে পছন্দ হয়, মানে আপনি আবার বিপরীত ভাবে না, অনেকে বলবেন যে চ্যারিটেবল ওয়ার্কে সিরাজ হচ্ছে খারাপভাবে উপস্থাপন করতেছে, ব্যাপারটা এরকম না। আপনি যদি দাতব্য কোনো যদি কাজ করতে ইচ্ছে মনে হয়, তাহলে আপনি আলাদা একটা সংগঠন খুলে সেটার ভাই কাজ করেন। আপনি ছাত্র রাজনীতির ভিতরে এসে আবার আপনার চ্যারিটেবল ওয়ার্ক করে আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, আপনার দলের ম্যান্ডেট আপনি সাপ্লাই করতেছেন, এটা তো হইতে পারে না। এটা তো ছাত্র রাজনীতির নামে ভাই আপনি অপরাজনীতি করতেছেন। তাহলে এখন বলতেছেন আপনি তো আবার ওই দিক থেকে শিবিরে ঠিকই মানে সমালোচনাটা করে দিচ্ছেন, তারা হচ্ছে গুপ্ত রাজনীতি করে, কোচিং করে। জি সিরাজুল ইসলাম ভাই, আমার যে জায়গাটা বা আমি যতটুকু বুঝি আসলে ছাত্র রাজনীতি হিসেবে, যে ছাত্র রাজনীতি যে পানি বিতরণ করা কিংবা এই যে হলগুলোতে যখন বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে যায় নানান তারা স্টল করা, তাদের ব্যাগ রাখা ইত্যাদিতে যে সহযোগিতাটা করা, সেটা প্রত্যেকটা ছাত্র সংগঠনের নিজস্ব জায়গা থেকে করে। এটা বলা যায় যে এটা একটা ভালো রাজনীতি। আমি মনে করি যে এটা একটা প্রত্যেকটা সংগঠনের এই কাজগুলো করা উচিত। কিন্তু এখন যদি আপনি বলেন যে কি বলে কোচিং, আমরা কিন্তু নানান সময় নানান ভাবেই বলছি যে শিক্ষার যে বাণিজ্যিকরণ, শিক্ষার যে
মানে ব্যবসায় পরিণত করা, সেই জায়গাটা নিয়ে আলাপ হইতে পারে। আর আরেকটা বিষয় আমি একটু আপনাদের দুইজনের উদ্দেশ্যে বলতে চাই, এখানে আপনারা দুইজন আছেন, একজন ছাত্র দলের নেতা আর একজন হচ্ছেন বৈষম্যের নেতা। তো আমরা যেটা বলবো যে আমরা যদি এই আলাপটা দুইজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি, সেটার জন্য আমাদের মনে হয় আলাপটা সুন্দর হবে এবং গুছালো একটা আলাপ হবে। ইসলাম ভাই, হ্যাঁ, আপনার আলাপে আমি সেই জায়গায় বলতে চাচ্ছি যে আপনার হচ্ছে শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো কিভাবে আপনি এস্টাবলিশমেন্ট করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন উপায়ে শিক্ষার্থীরা হচ্ছে তাদের যে উপবৃত্তির প্রয়োজন, তারপর আপনি মনে করেন একজন শিক্ষার্থী হচ্ছে বিভিন্ন সময় ট্রিটমেন্টের জন্য একটা আর্থিক অনুদান প্রয়োজন, সেই অনুদান নিয়ে আপনি প্রশাসনিক ভাবে কতটুকু ফাইট দিতে পারছেন, সেটা নিয়ে আপনার জনমত তৈরি করে কিভাবে আগাইছেন সেটা নিয়ে আপনার কথা বলেন। আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমাদের একাডেমিক ভবন প্রয়োজন, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় হল প্রয়োজন, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় আবার দিক দিয়ে বিশাল একটা সংকট আবার শিক্ষার জন্য, সেই সংকট নিয়ে আপনি কতদিন কথা বলতে পারছেন সেটা নিয়ে আলাপ হবে। আপনি যে নতুন রাজনীতি বন্দোবস্ত চাচ্ছেন, সেটা নতুন রাজনীতি বন্দোবস্ত রোড ম্যাপ কেমন হবে সেটা নিয়ে আপনি আলাপ করতে পারতেছেন। আপনি সেগুলো না করে আপনি হচ্ছে আপনি কি উপকরণ দিচ্ছেন, কোন জায়গায় কোন পানির বোতল সাপ্লাই করছেন সেগুলো নিয়ে পড়ে আছেন। ভাই এই ধরনের, আমি আবারও বলতেছি, কাজগুলো ভালো, কাজগুলো কিন্তু খারাপ না, বাট এই প্র্যাকটিস গুলো যদি আপনি মানে ধারাবাহিক করতে থাকেন তাহলে আসলে ছাত্র রাজনীতির জন্য এটা বিপজ্জনক হবে। কেন বিপজ্জনক হবে? কারণ এইটাকে আপনি ইউজ করে কোনো আই ওয়াশ দিয়ে আপনি মূলত এই কাজগুলো করবেন। ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিক্ষুকের জন্য একটা জীবিকা তৈরি করে দেওয়া, জীবিকা নির্বাহের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে ভালো সলিউশন। আমি সেই জায়গাটাই বলতেছি, আপনি যে এই যে ভুংসুং যে কাজগুলো করতেছেন এগুলো বাদ রেখে আপনি হচ্ছে কিভাবে তাদের একটা সাস্টেনেবল সলিউশন দরকার সেটা নিয়ে আপনি কাজ করতেছেন। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে যে মানে যে পরিমাণ আমাদের পশ্চাৎপদ সেটাকে কিভাবে অগ্রসর করা যায় সেটা নিয়ে আপনার কথা বলেন, সেটা নিয়ে তো আপনাদের কথা নাই, সেটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আপনাদের মাথা ব্যথা আছে কি কিভাবে আমরা হচ্ছে শিক্ষার্থীদের ভিতরে পাওয়ার রাজনীতি কেমনে প্র্যাকটিস করতে পারবো, কিভাবে আমার কোরামে 10 জন শিক্ষার্থী থাকবে, অমুক কোরামে 50 জন শিক্ষার্থী থাকবে, কিভাবে আমি হচ্ছে অমুক জায়গায় বালি ভরে মানে একটা কাজ নিয়ে বালির 2 অংশ ফাঁকা রেখে 1 অংশ ভরাট করছি, এইগুলো নিয়ে আপনারা মানে পড়ে আছেন। আপনারা পড়ে আছেন হচ্ছে যে কিভাবে হচ্ছে মানে প্রশাসনের হাতে একটা নিয়োগ যে আসবে সেই নিয়োগে আপনারা কিভাবে বাণিজ্য করবেন, আপনারা আছেন কিভাবে হচ্ছে কথা হলে আমি উত্তর দিতে পারছি। আপনারা পড়ে আছেন কিভাবে হচ্ছে বিসির কাছে কিভাবে হচ্ছে পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন, আপনারা আছেন কিভাবে হচ্ছে প্রশাসনের দপ্তরগুলোতে কিভাবে নিজেদের মানে আওতার ভিতরে আনা, কিভাবে মানে প্রশাসনকে গলা চেপে ধরে নিজেদের যে এজেন্ডা গুলো রয়েছে কিভাবে অ্যাডভান্টেজ নেওয়া যায় সেগুলো নিয়ে আপনি পড়ে আছেন। তাহলে আপনি যে বারবার এই যে বুলি আওড়াচ্ছেন আমরা নতুন বন্দোবস্ত চাচ্ছি, ছাত্র রাজনীতি, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের ম্যান্ডেট চাই, ভাই এগুলো মানুষ পাবলিক এখন আর খায় না। এই জেড জিন সবাই জানে কে কিভাবে করতেছে, এগুলো সবার কাছে একদম স্বচ্ছ। নতুন করে আপনি নতুন ন্যারেটিভ দাঁড় করাবেন মানুষ ওইটা খাবে, এত মানে ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তো আমরা বলতে চাচ্ছি যে ভাই এখনো আপনি যদি নতুন অভ্যুত্থান পরবর্তীতে যদি আপনার নতুন রাজনীতি করতে আপনার ইচ্ছুক মনে হয় তাহলে আসেন, আমরা সেই ছাত্র রাজনীতি কেমন হতে পারে, আমাদের শিক্ষার মান কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি, বিশ্ববিদ্যালয় কিভাবে শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি হতে পারে সেটা নিয়ে আলাপ হতে পারে, কিভাবে আমরা ছাত্র সংসদ চালু করতে পারি, বাকসু নামে যেটা পরিচিত, সেটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা কিভাবে হল সংসদ কিভাবে চালু করতে পারি সেটা নিয়ে আলাপ হতে পারে। কই সেটা নিয়ে তো আমাদের কোনো আলাপ হচ্ছে না। আমাদের আলাপ হচ্ছে কি আমরা কেমন নিয়োগ করে বাণিজ্যে আমার কোরামের বা আমার জায়গা থেকে 2 জন শিক্ষক ঢুকাবো, আমি কিভাবে হলে নতুন অ্যালটমেন্ট দিলে সেই জায়গায় আমি 10টা আমার কোরামের শিক্ষার্থী ঢুকাবো, কিভাবে আমি হচ্ছে প্রশাসনের দপ্তরগুলো আমার নিয়ন্ত্রণে থাকবে, সেগুলো নিয়ে আমি পড়ে আছি। আমি পড়ে আছি একটা মব তৈরি করে ওসব প্রশাসনকে চাপ দেওয়া এবং ইনজাস্টিস গুলোকে জাস্টিস করা। আমি দেখতে পাচ্ছি আপনাদের ভিতরে নতুন করে যে মানে ফেসিবাদ বিরোধী নামে যে আপনারা ফেসিবাদকে যে পুনর্বাসন করতেছেন সেই মনোভাব আপনাদের ভিতরে দেখতে পাই। আপনারা কোনোদিন কখনো আওয়ামী লীগকে কিভাবে ব্যান করা যাবে, আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে আমরা সোচ্চার হতে পারি সেটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই, সেটা নিয়ে আপনারা হেডেক নেই। আমরা দেখতে পাচ্ছি আপনাদের ছাত্র রাজনীতির ভিতরে কিভাবে আবার ছাত্রলীগকে পুনর্বাসন করা যায়, কিভাবে ছাত্র লীগকে নিজেদের কোরামে ঢুকিয়ে কিভাবে আবার নিজেদের কোরাম স্ট্রং করা যায় সেই রাজনীতি আপনাদের ভিতরে ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে যে কিভাবে পেশি শক্তি করা যায়। পেশি শক্তির মাধ্যমে আপনারা নিজেদেরকে এই যে আবারও আধিপত্য রাজনীতি চেষ্টা করতেছেন, এটা রেজাল্ট কখনোই ভালো হবে না। হয়তো 16 বছরের ছাত্রলীগের এই পরিস্থিতি হচ্ছে, আপনাদের আরো তাড়াতাড়ি হবে, হয় সেটা 5 বছর বা 6 বছর। কিন্তু যারা ম্যালা প্র্যাকটিস যারা করবে তাদের পরিণতি ওই ছাত্রলীগের মতোই হবে,
সেই আওয়ামী লীগের মতনই হবে। এটা ইতিহাস বলে আসছে, ইতিহাস সামনে আবারও বলবে, ভবিষ্যৎ সেটা কথাটাই বলবে, এটা আমার মনে করি। তো আপনার প্রশ্ন যে জায়গায় ছিল সাকিব ভাই, আপনার প্রশ্নটা ছিল হচ্ছে, আলাপটা খুব ভালো করেছেন। আমি না প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটা ছোট প্রশ্ন করি যে আপনারা তো বলেন যে আপনারা অভ্যুত্থানের জুলাইয়ের স্পিড ধারণ করেন, জুলাইয়ের সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছে, সব মেনে নিলাম, কিন্তু অভ্যুত্থানের আজকে প্রায় 8 মাস শিক্ষার্থীদের জন্য শিক্ষা সংস্কার কমিশন প্রতিষ্ঠা হয় নাই। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কেমন ভাবে চলবে সেটা নিয়ে কোনো নাই, কিংবা মাদ্রাসা শিক্ষা কিভাবে চলবে, আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ কিভাবে চলবে, আজকে ডিপ্লোমা শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, সেগুলো নিয়ে কিন্তু আপনাদের বৈষম্যের কোনো আলাপ নেই। শুধুমাত্র ছাত্র দল না, বাংলাদেশে কোন ছাত্র সংগঠন সঠিকভাবে তার যে নীতি করছে না, কিংবা তারা শুধুমাত্র নিজেদের মধ্যে বিভাজন, নিজেদের মধ্যে সংঘাতগুলো তৈরি করছে। কিন্তু আপনারা যদি জুলাইয়ের স্পিরিট ধারণ করেন, তা আপনাদের তো কেন দেখতে পাই না? আচ্ছা ভাই, আমি আনসারটা বলি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যদি জুলাই স্পিডকে ধারণ করি, আমরা নতুন যদি বন্দোবস্ত চাই, সেই জায়গায় আমরা হচ্ছে শিক্ষা কমিশন কেন গঠন করিনি। হ্যাঁ, গুড কোশ্চেন। তো আপনি দেখেন, এটাও আপনার পাশাপাশি এটাও বলেন যে আমরা বা এই গভর্নমেন্ট এই যে ছাত্র সংসদের কথা বারবার বলে আসছে, এবং অলরেডি জাকসুতে যে জাকসু নির্বাচন যেটা নিয়ে কথা চলতেছে, তো এটা নিয়ে আপনি একটা প্রশংসা করেন। তো আমাদের বৈষম্য বিরোধী বলি বা যাই বলি না কেন, আমাদের বৈষম্য বিরোধীর যে প্ল্যাটফর্ম, সেই জায়গা থেকে এটা নৈতিক সবসময় সাপোর্ট দিয়ে আসছে, এবং এই প্রসঙ্গে সবসময় কথা বলতেছে, ছাত্র সংসদ চালু করো, ছাত্র সংসদের কথা বারবার বলে আসছে। তো এটা তো এই শিক্ষারই একটা অংশ, বা এই ছাত্র রাজনীতির তো একটা অংশ। তো এটা আপনার এটা নিয়ে পজিটিভলি এটা আপনি বলেন, এটা নিয়ে তো আপনার পজিটিভ। ডিপ্লোমার কথা, এই যে পলিটিক্যাল ইনস্টিটিউশনের কথা যে বলতেছেন, এই যে পলিটিক্যাল স্টুডেন্টদের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনে আমরা সংগতি দিচ্ছি কিনা আপনারা দেখেন, কিভাবে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি, পলিটেকনিক্যালের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করবো সেটা নিয়ে আমাদের পক্ষ থেকে আলোচনা হইতেছি কিনা সেটা আপনি যদি দেখেন, এটা আপনার ঘাটতে হবে আসলে ফিল্ডে আমরা করতেছি কিনা এটা দেখবেন। হ্যাঁ, আপনারা, আমি এটাকে আমি সমর্থন করি, বা আপনাকে এটাও আমি সায় দিই যে আমাদেরও ঘাটতি রয়েছে, আমরা পূর্ণাঙ্গ না। আমরা শিক্ষা, এই যে আপনি নতুন যে কথাটা বলছেন, শিক্ষা কমিশন গঠন করা হয় না, যদি না হয়ে থাকে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি, বা কাজ কিভাবে হবে সেটা নিয়ে আলাপ হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আমরা যে এখন নতুন নব্য যে একটা পেশি শক্তির যে প্র্যাকটিস দেখতে পাচ্ছি, এটা তো ভয়ঙ্কর। এটা আগামী 2-1 বছরে তো এটা তো মনে করেন এই যে ছাত্র লীগের যে রাজনীতি দেখে আসছে, সেই ছাত্র লীগের রাজনীতির নতুন ভার্সন আমরা এখন দেখতে পাবো। তো এটা খুবই মাথা ব্যথার একটা বিষয় আছে, এবং এটা ছাত্র রাজনীতির বিরুদ্ধে বিশাল একটা ইম্প্যাক্ট করবে, আমি মনে করি ব্যাড একটা ইম্প্যাক্ট। তো আপনার প্রশ্নটা যে জায়গায় ছিল, প্রশ্নটা ছিল যে বসুন্ধরা যমুনা ওই জায়গায় হচ্ছে যে রাতি কেন আসলে তার অবস্থান নিচ্ছে, এটা এনসিপি কোশ্চেন। হাসান আব্দুল্লাহ, তিনি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আছেন, যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে। তো তাকে এটা প্রশ্ন করলে আনসারটা সেই জায়গা থেকে ভালো আসবে। তো আমরা মনে করি কখন বসছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সে শুরু করছে কিনা। আমার জায়গা থেকে যদি আনসারটা দিই, আমার জায়গা থেকে যদি আনসারটা দিই, কখন শুরু করছে সেটা চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শুরুটা করছে কিনা সেটা দেখেন। বলেন। আমি এই আলাপটা তুলছি এটা বিশেষ কারণ হাসনাত আব্দুল্লাহ কিন্তু যে কোনো ব্যক্তি না, উনি কিন্তু আপনাদের মূল সভাপতি, মানে আহ্বায়ক, সেটা কিন্তু আপনাদের ভুললে চলবে না। উনি কিন্তু পদত্যাগ করেন না এখনো। হাসনাত বড় নেতা। হ্যাঁ, ওকে, পয়েন্টটা বুঝতে পারছি। জি, হাসান আব্দুল্লাহ আমাদের বৈষম্য বিরোধী আহ্বায়ক, তিনি আমাদের আপনাদের কেন্দ্রীয় আহ্বায়ক, ওনার ঘোষণা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি পয়েন্টটা বুঝতে পারছি। তো আমি তো বললামই যে কখন শুরু করছে এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই মানে রাতে শুরু করছে না দিনে শুরু করছে। আমার কথা শোনা যায়? সাকিব ভাই, কথা শোনা যায়? জি জি, শোনা যায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে রাতে শুরু করছে না দিনে শুরু করছে, এটার চেয়ে গুরুত্বপূর্ণ শুরু করছে কিনা। আমি যদি আপনার কোশ্চেনটা করি, আপনার ছাত্র ফ্রন্ট থেকে কোনো বা আপনাদের দলের থেকে কোনো লোক এখন কি দাঁড়াইছে কিনা বা ফিল্ডে আসছে কিনা। আমি যদি আমার ভাই হচ্ছে আজমান সাকিব ভাই আছে, তিনি ছাত্র দলের রাজনীতি করে, তার দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসছে কিনা বা তারা দাঁড়াইছে কিনা, দাঁড়ায় নাই তো। তাহলে আপনি এটা প্রশংসা করেন যে আমরা শুরু করছি, স্টার্ট করছি। ওই
এটা প্রশংসা না করে যদি আপনি বলেন যে কখন শুরু করছে বা কখন করে নাই, তাহলে কিন্তু আবারও আমাদের ভিতরে একটা বিভাজন তৈরি হবে। আমরা মনে করি আওয়ামী লীগকে ব্যান করার জন্য আমরা দলমত নির্বিশেষে সবাই একমতে আসতে হবে। এটা যদি আপনি একমতে না আসতে পারেন, তো এই জুলাই অভ্যুত্থানের স্পিড নষ্ট হবে, আগামী বাংলাদেশ যে স্বপ্ন আমরা বুনি সেই জায়গা নষ্ট হবে, আবার সেই পুরানো যে দোসর আওয়ামী দোসর সেটা আবার পুনর্বাসন হবে এবং আবার এই বাংলাদেশটাকে নরকে তৈরি করবে, এটা আমরা মনে করি। কারণ 16 বছরের যে নরকের ভিতরে আপনারা আমরা ছিলাম, এটা আপনিও প্রত্যক্ষ করেছেন, আমরা প্রত্যক্ষ করেছি, সাকিব ভাই প্রত্যক্ষ করেছে, সবাই প্রত্যক্ষ করছে। সো এই জায়গায় বিভাজনের রাজনীতি করার কোনো অপশন নাই। আমরা দলমতে নির্বিশেষে সবাই একটা পয়েন্টে এসে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। এই জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন সহ এবং অন্যান্য অরাজনৈতিক যত সংগঠন আছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যারা রয়েছে প্রত্যেকের যার যার জায়গা থেকে এখানে আগাই আসা দরকার। এখানে আপনি কোশ্চেন শুরু করে কখন শুরু করছে কখন করে নাই এভাবে ডিভাইডেড করাটা আসলে কোনো যৌক্তিকতাকে আমি মনে করি না। জি আচ্ছা, ওকে, আমি আরেকটা প্রশ্ন আপনাকে একটু ছুড়ে দেই যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সেটা অবশ্যই একটা যৌক্তিক দাবি এবং এই দাবির পক্ষে বাংলাদেশের অনেক পার্টি আপনাদেরকে সমর্থন দিয়েছে, এটা খুব ভালো জিনিস। শিক্ষার্থী অনেক ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে, তারা উপস্থিত থেকেছে, খুবই পজিটিভ একটা জিনিস। কিন্তু যখন শিক্ষকরা আন্দোলন করে, যখন তারা তাদের বেতনের আন্দোলন করে, যখন তারা বসুন্ধরায় যেতে চায়, তখন কিন্তু তাদেরকে পুলিশ আটকে দেয়, তাদেরকে লাঠি পিটা করে। যখন চা শ্রমিকরা আন্দোলন করে, আজকে যদি মনে করেন যদি চা শ্রমিকরা ওখানে আন্দোলন করতো কিংবা তারা যদি বলতো যে আমরা ওই বসুন্ধরার সামনে ব্যারিকেড ভাঙবো কিংবা ওখানে আমরা অবস্থান করব, বাংলাদেশের যে রাষ্ট্রীয় পুলিশ তারা সরাসরি ওখানে লাঠিচার্জ করতো, তারা ঠান্ডা পানির জায়গায় গরম পানি নিক্ষেপ করতো, তারা এমনকি গুলি বর্ষণও করতো। এই অভ্যুত্থানের পরবর্তী সময়েও গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি বর্ষণ করা হয়েছে। কিন্তু তাইলে কি এটা বলা যায় না যে আসলে এটা সরকারের এই যে বর্তমান একটা পরিকল্পিত ভাবে একটা বা একটা প্ল্যান সাজানো একটা কিংবা অন্যান্য যে রাজনৈতিক দল তাদের একটা প্ল্যান, এটা শুধুমাত্র মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই না, তাদের একটা পজিটিভ ভাবনা ভাবানোর জন্য এই চেষ্টা তারা করছে। আমি ভালো করে শুনতে পাইনি, আমি যতদূর শুনছি যে আপনি হচ্ছে বলতেছেন যে যে জায়গায় বসুন্ধরা বা যে জায়গায় হচ্ছে আন্দোলন করতে গেছে, যদি আমি এভাবে প্রশ্ন করি যে এনসিপি ব্যতীত অন্য কেউ এই বসুন্ধরার সামনে কর্মসূচি কেন? আমি একটু সরাসরি মানে বলি যে এনসিপি কিংবা জামাত এই আন্দোলন করছে, তার ব্যতীত অন্য কেউ কেন ওই বসুন্ধরার সামনে অবস্থান কর্মসূচি করতে পারেন না? ওখানে কেন তাদেরকে তখন লাঠিপিটা করা হয়, কিন্তু তাদের এই যারা আন্দোলন করছে তাদেরকে গরমের মধ্যে ঠান্ডা পানি বিতরণ করে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে? এটা একটু ব্যাখ্যা দিবেন। হ্যাঁ, এটা সুন্দর একটা আপনার কোশ্চেন, আমি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে আপনি যে জায়গাটা বলতে চাচ্ছেন যে আপনি রিসেন্টলি জানেন সেই জায়গা থেকে আসলে কোশ্চেনটা বলছেন, সেটা হচ্ছে যে সাম্প্রতিক যে কাউন্সিলের সাধারণ সম্পাদক যে ছিলেন, কি জানি ভাইয়ের নাম আমার আসলে এই মুহূর্তে স্মরণ আসতেছে না, তাকে হচ্ছে লাঠি পিটা করা হয়, তিনি সহ 2 জন আহত হয় কাউন্সিলের আর কি। তো এই জায়গাটা যখন তারা শ্রমিকের যে তারা হচ্ছে যে চা শ্রমিকের যে বা তাদের যে শ্রমিকের যে দাবিটা নেওয়ার জন্য তারা যে আন্দোলন করতে গেছিল, তখন তাদের উপর লাঠি চার্জ করা হয়। আমি এই জায়গাটা থেকে বলবো আপনি সরকারের গঠনমূলক আলোচনা করতে পারেন, এখানে কোনো আপনার প্রতিবন্ধকতা বা দায়বদ্ধতা নাই। আপনি এটা সরাসরি সরকারের যে জায়গায় আসলে ভুলটা বা গলতটা সে জায়গায় আপনি সরাসরি সমালোচনা বা আলোচনা করতে পারেন। আমরাও মনে করি যে মনে করেন যখন একটা রাষ্ট্র কাঠামোতে যখন হচ্ছে কোনো একটা শ্রমিককে নিপীড়ন করা হবে বা কোনো একটা গোষ্ঠীকে নিপীড়ন করা হবে, কোনো অবশ্যই এটা গ্রহণযোগ্যতা না, এটা গ্রহণযোগ্য না। আমরা যদি মানে সাম্যে যদি বিশ্বাসী হই, আমরা যদি বহু দলীয় বিশ্বাসী হই, তাহলে কোনো অবস্থায় হচ্ছে একটা সংগঠনকে লাঠিচার্জ করবে তারা একটা ন্যায্য অধিকার নিয়ে, সেটা গ্রহণযোগ্য না। এখন কথা হচ্ছে যে আমার যে দাবিটা, সেই দাবিটার যে প্রক্রিয়া আদায় করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার স্টাইলটা কেমন হতে পারে, নেচারটা কেমন হতে পারে।
আপনি সেটা কি শান্তিপূর্ণভাবে কি আদায় করতে পারতেছেন, নাকি বিশৃঙ্খলার মাধ্যমে তৈরি আদায় করতেছেন, নাকি মব তৈরি করে আদায় করতেছেন, নাকি একটা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আদায় করতেছেন? এটা হলো একটা ব্যাপার। আমি কিন্তু আবারও বলি, প্রথমে বর্তমান গভর্নমেন্টকে আপনি গঠনমূলক আলোচনা করতে পারেন, তার যে ত্রুটি থাকবে সেটা আপনার কথা বলবেনই। আমি সেই জায়গায় একমত পোষণ করি, কারণ কোনো সংগঠনকে বা কোনো গোষ্ঠীকে আপনি এক্সেস দেবেন, আর একটা সংগঠনকে আপনি বা একটা দলকে আপনি এক্সেস দেবেন না, এটা মানে এটা জাস্টিস না, স্বাভাবিক। কিন্তু আমরা বলতেছি যে দাবিটা, আমাদের ন্যায্য যে দাবিটা, সেই দাবিটার আদায়ের প্রক্রিয়াটা কেমন হবে, স্টাইলটা কেমন হবে, সেই স্টাইলটাও কিন্তু আমাদের জানা দরকার, বা সেই স্টাইলটাও আমাদের রূপরেখা দরকার। কারণ আপনি যদি যে জিনিসটা গঠনমূলক ভাবে আলোচনার মাধ্যমে অথবা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আদায় করতে পারেন, ওকে ফাইন, করে ফেলান। যে আন্দোলনটা আপনি শান্তিপূর্ণ না করে অন্যভাবে আন্দোলন করতে হয়, সেভাবে আপনি আগাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার যে যৌক্তিক যে দাবিটা থাকবে, সে যৌক্তিক দাবিতে মানে আদায় করার জন্য আমার প্রয়োজন যেটা, সেভাবে আমরা যে গঠন প্রক্রিয়া ভাবে যদি আগাই, আমরা সেই জায়গায় আমরা অবশ্যই সমর্থন দেবো। এবং সরকার যে জায়গায় ফলগুলো করবে, সে জায়গায় অবশ্যই আমরা গঠনমূলক আলোচনা করবো। কারণ আমরা যদি সরকারের যদি গঠনমূলক সমালোচনা যদি আমরা না করি, তাহলে সরকার হচ্ছে রিফর্ম হবে। আমরা মনে করি এই যে সিস্টেমের যে ব্যবস্থা আছে, সিস্টেমের যে বিষয়টা, সেই সিস্টেমে আপনি যদি পরিবর্তন আনতে পারেন, তাহলে আসলে কার্যকর হবে। আমাদের আলোচনা একেবারে শেষের দিকে। জি জি, আমাদের আলোচনা একেবারে শেষের পর্বে। আমরা যেহেতু আমাদের 1 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এবং আমরা একটু আজমাইন সাকিবের কাছে একটু শেষে যাব। যে আজমাইন সাকিব ভাই, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন, একটা না শুধু। যে প্রথমত কথা হচ্ছে, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জামাতকে দমন করার জন্য গণমঞ্চ নামে একটা মঞ্চ তৈরি করেছিল, এবং সেখানে আওয়ামী লীগ সরাসরি কিছু সেই জায়গাটায় সরাসরি একটি দলকে নিষিদ্ধ করার জন্য যেসব পরিকল্পনা, সকল কিছুই তারা করেছে। কিন্তু আমি বা আপনারা কি সেইভাবে আসলে দেখছেন কিনা যে যে যমুনার সামনে আজকে যে জাতীয় নাগরিক পার্টি, জামাত কিংবা অন্যান্য দলের লোকজন যে তারা আন্দোলন করছে, তাদেরকে সরকার ওখানে বসার জন্য তাদেরকে বসতে দিয়েছে যমুনার সামনে, একটি অন্তর্বর্তীকালীন সরকারের বাসার সামনে, বাসভবনের সামনে। তারপরে এই যে তীব্র গরমের কারণে তারা আজকে ঠান্ডা পানি দিয়ে আর কি শান্ত করছে, এই যে ইত্যাদি ইত্যাদি যে আসলে চলছে, এটা কি আসলে একটি সরকারের মদদের মধ্যে দিয়ে আসলে আবারও কি একটি দলকে নিষিদ্ধ করার বা একটি প্রবণতা, কিংবা আসলে একটি গণমঞ্চ প্রতিষ্ঠা করার মতো আরেকটি কাজ কিনা? ওটা ছিল যুদ্ধে, এটা আবার সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে, শুধুমাত্র এতটুকুই তফাৎ কিনা, একটু যদি আলাপ করতেন। আপনি আমাকে কত মিনিট টাইম দিয়েছেন? এবং অধিকাংশ সময় সিরাজই বলছে 45 মিনিটের মতো। আমি একটু সিরাজের একটু সংক্ষেপে আমি কয়েকটা প্রশ্ন। সিরাজ বলতেছে যে ছাত্ররা পানি দেওয়া, কলম দেওয়া, এটা আসলে সে নেগেটিভ ভাবে দেখেছে। আর সে মনে হচ্ছে ছাত্র রাজনীতির যে সংজ্ঞা, সেটা আসলে সে হয়তো বা জানে না। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি পালন করা, ঠিক আছে, শিক্ষার্থীর অধিকার দাবি আদায় এবং শিক্ষার্থীর বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করা। সে আবার বলছে যে আমরা কেন আবাসিক সংকট, শিক্ষার্থীর বিভিন্ন যৌক্তিক যে প্রশাসনিক ঝামেলা আছে, সেগুলো আমরা কেন দাবি করতেছি না, সেগুলো কেন সোচ্চার নয়। হয়তোবা তিনি আসলে সংবাদপত্র পড়েন কিনা আমি জানি না, বা বরিশাল বিশ্ববিদ্যালয়ের খবর রাখেন কিনা। একাধিক গণমাধ্যমে নিউজ আছে, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়, ছাত্রদল, আবাসিক যেগুলো সংকট রয়েছে, সেগুলোর জন্য আমরা করেছি, এবং আমরা বা শিক্ষার্থীর জন্য দ্রুত আবাসন সংকট সমাধান করবো, সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছি। এবং শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের, আমি আগে প্রথমেই বলছি, নারী শিক্ষার্থীরা যখন মাস ব্যাপী যে বিভিন্ন বিভিন্ন বিষয় যে সমস্যা হয়, যে আমাদের জন্য নারীদের জন্য আলাদা কোনো যারা পরামর্শ প্রদান করবেন, তারা সেইভাবে যে নিয়োগ দেওয়া যায় কিনা, এই বিষয়ে আমরা আসলে ছাত্র দলের পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করেছি। একই সাথে আমরা ছাত্র দলের পক্ষ থেকে নারী নির্যাতনের কোডের যে পিপিআর মহোদয় রয়েছে, তার কাছেও কিন্তু আমরা স্মারকলিপি প্রদান করেছি, যে যারা সাইবার বুলিং থেকে শুরু করে অনলাইন থেকে শুরু করে নারী আমাদের সুষ্ঠু আইন সহায়তা প্রদান পাইতে পারে, সে বিষয়ে আমরা আসলে প্রশাসনের কাছে মানে
আবেদন করেছি, সে বলেছে বিনামূল্যে এই বিষয়ে যদি কোনো সমস্যা হয় বরিশালের কোনো আমরা বিনামূল্যে সেবা প্রদান করে থাকবো। তাই ভাই আসলে অজ্ঞত, সে বিষয়ে আসলে অবগত নয়, সেজন্য সে আমাদেরকে শুধু পানি দিই বা কার্যক্রম পরিচালনা করে সেটাই সে দেখেছে। আসলে আপনারা যদি ইতিবাচক কার্যক্রম যে পাঠিয়ে পরবর্তীতে আমরা যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে পরিচালনা করতেছি, এই যে আমরা সকল সকল সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন শুরু থেকে ঈশা থেকে শুরু করে ইসলাম খেলাফত মজলিস সকল সংগঠনকে আমরা মর্যাদা আমরা আসলে প্রদান করেছি। এটা আমরা আসলে বহুদিনের গণতন্ত্রের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করে গেছেন তারই প্রতিফলক আমরা মনে করছি। এছাড়া আপনারা দেখেছেন একটা কথা বলেছে যে আসলে আমাদের দেশের দিকে আমরা কেন অবস্থা যে চাকরি নিশ্চিত করা হয়েছে সরকার আইন অনুযায়ী, কিন্তু আসলে নাম তো তাদেরকে নিশ্চিত করা হয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু আসলে কার্যকর কোনো আইন আমরা চোখে পড়ার মতো আমরা দেখছি না। তাদেরকে খাতাগুলো নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমরা তাদেরকে করার দাবিতে নিজের প্রশাসন এই বিষয়ে আসলে অগত এ বিষয়ে আসলে কোনো প্রপার করতে আমরা দেখছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা দলকে নিশ্চিত করার আমরা দাবি করতে পারি একটা বিষয়, সেটা যদি সংবিধান অনুসরণ দেখেন, এটা সরকারের জনগণের সিদ্ধান্ত, জনগণটা সরকারের ভোটে নির্বাচিত হয়ে জনগণ পরিচালনা করে। যেহেতু সরকার নয়, অনেক তার করার নাই, কিন্তু আমরা দেখেছি তারপর অনেক কিছু করেছে গণতান্ত্রিক উপায় বাদী করেছে। আমরা আইন 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 নিজের প্রয়োজনে আমরা আইন পরিচালনা করি, যে আসলে আইন করার বিষয় না, আইন আইন আমরা তৈরি করি। এখন আমরা কি বলি না বলি সেটা তো সরকার আসলে ওভাবে আমাকে দেখেন। আর আপনি বলছেন যে আওয়ামী লীগের যে 2013 সালে যে ফ্যাসিবাদী মঞ্চে যে কাদের মোল্লা থেকে শুরু করে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য বা নিষিদ্ধ করার জন্য যে প্রক্রিয়া করেছে 2013 থেকে সেই জায়গায় আসলে আপনি দেখেন সেই জায়গায় কোনো বিএনপি যায় নাই, কারণ বিএনপি মনে করে না কোনো রাজনৈতিক সংগঠনকে আসলে নিষিদ্ধ করা উচিত। ভাই একটা জায়গায় একটু আমি ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আসলে আমি অনেকক্ষণ কথা বলছি, তারপরও বলার জন্য আমি দুঃখিত। সেটা হচ্ছে যে আপনি বলেন না যে সাকিবের আলাপটা একটু শেষ হোক তারপরে। জি, পক্ষে বিএনপি না, কিন্তু আওয়ামী লীগ যদি দীর্ঘ 17 বছর দমন গুম খুন নির্যাতনের শিকার হয়েছে, তাকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের অপরাধ বিষয়ে আমরা অভিযোগ অলরেডি করেছে রাষ্ট্রীয় পক্ষ থেকে। এই বিষয়ে এই প্রক্রিয়ার মাধ্যমে যে যাওয়া যেতে পারে, নির্বাচন কমিশনের মাধ্যমে যাওয়া যেতে পারে, জনগণের ভোট অধিকার প্রয়োগ করে জনগণ যাদেরকে ক্ষমতায় সেই পদ্ধতির মাধ্যমে যেতে পারে, বর্তমান সরকার যেটাতে সেই পদ্ধতিতে দেওয়া যেতে পারে। আওয়ামী লীগ অবশ্যই আমাদের দমন নিয়ন্ত্রণ চালিয়েছে, এটা আমরা অবশ্যই আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি জানাচ্ছি, কিন্তু সেটা আমাদের কথায় দাবি হবে না, এটা সরকারের পুরোপুরি সরকারের উপরে নির্ভর করে। বর্তমান যেহেতু সরকারের আমাদের সরকার এবং রাষ্ট্র পরিচালনা তাদের উপর এটা আমাদের আসলে ডিপেন্ড করেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আজমিন ভাই যে জায়গাটা আপনি বললেন যে আসলে বিএনপির হাতে কিচ্ছু নাই, হ্যাঁ, বর্তমান সরকার মানে আপনাদের কোনো সরকার না, বা আপনি বারবার জায়গাটা এড়াই যাচ্ছেন, হ্যাঁ, যে এই সরকার এর মতো করে আমাদের কোনো কথা শুনে না, বা এই সরকারের প্রতি আপনাদের কোনো নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, সরকারের যদি সংজ্ঞা নেই ওদিকে আমি যাব না। এখন সরকারের মূল একটা কাঠামো বা একটা অংশ হচ্ছে এক্সিকিউটিভ বডি বা নির্বাহী বিভাগ। এই নির্বাহী বিভাগে আপনার প্রত্যেকটা জায়গায় আপনাদের এক্সেস আছে এবং প্রত্যেকটা জায়গায় আপনার স্টেক নিয়ে নিচ্ছেন। আপনার সাকিব ভাই আপনি একটু দেখেন, রাইদুল ভাই আপনাকে আমি বলতেছি যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না, বরিশাল, খালি আমি বরিশালের চিত্র দিয়ে বলি, বরিশালের যে কটা থানা আছে, হ্যাঁ, বাকেরগঞ্জ থানা, কোতালি থানা, বন্দর থানা, এয়ারপোর্ট থানা, মোটামুটি এই যে আমাদের একদম শহরের ভিতরে যে কটা থানা আছে, এই থানা একটু খোঁজ নিয়ে দেখেন না, প্রত্যেকটা থানার ওসি তাদের কন্ট্রোলে, এসপি হতে শুরু করে প্রত্যেকটা আইপিজি, প্রত্যেকের সাথে তাদের আপনাদের খুব গুড রিলেশন। এবং এই জায়গায় আপনার মানে জানলে অবাক হবেন যে আপনার মানে প্রশাসনের নির্বাহী বিভাগের পাশাপাশি তাদের যে বিচার বিভাগ আছে সেই জায়গায় তাদের বড় একটা স্টেক রয়ে গেছে। মানে তারা যেভাবে চাচ্ছে সেইভাবে নিয়ন্ত্রণ, যেভাবে বিচার প্রক্রিয়া হতে হবে বা এই আসামিটা কেমন কি হবে, তাদের সেই জায়গাটা কিন্তু ইনফ্লুয়েন্স থেকেই যাচ্ছে। মানে সেটা বারবার আমি কিন্তু কোন পয়েন্টে কথা বলছি, এই পয়েন্টে কথা বলতেছি যে সে বারবার বলতেছে যে বিএনপির হাতে সব, মানে বিএনপির হাতে কিচ্ছু নাই, হ্যাঁ, এই সরকার এবার এই গভর্নমেন্ট
তার মতো কাজ করে, তাদের কোনো স্টিক নেই। এই কনসেপ্টটা পুরো ভুল, দেখবেন যে এই কনসেপ্টটা পুরো ভুল। না, বরিশালে যে নেতা আছে বলি ভাই, আমার যেমন সত্যি যেমন ভাই ঢালাও সিরাজের আগে বলছে যে বিশ্ববিদ্যালয়ে আমরা প্রশাসনিক বাণিজ্য নিয়োগ ওই যে চাকরি নিয়োগ আমরা বালি ঢেলে, এটা ঢালাও ভাবে অভিযোগ, সুনির্দিষ্ট সুস্পষ্ট কোনো অভিযোগ নাই। আর দ্বিতীয় বিষয় হলো বর্তমানে যে যারা প্রশাসনের কথা বলতেছে, এটাও কিন্তু সুস্পষ্ট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। আপনার অভিযোগ সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই প্রপারলি অ্যাকশন নিয়েছে বর্তমান সরকার কিন্তু জামিন পেয়ে যাচ্ছে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর বিএনপি ক্ষমতায় নাই, এর আগে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিল 19 বছর, এবং বিএনপির কোন দায়িত্বশীল লোকজন কিন্তু বর্তমানে নিয়োগ পাচ্ছে না, বা নিয়োগ সাথে সাথে নিয়োগ পাওয়ার সাথে সাথে কিন্তু সে আপনার যেটা প্রমোশন পেয়েছে যে দায়িত্বশীল জায়গায় চলে যাইতেছে, এরকম বিষয় না। কারণ একজনের নিয়োগ পাবে এখনো সরকার এই সরকারের ভিত্তিতে নিয়োগ দিতে পারে নাই। এখন বিষয়টা হচ্ছে যেখানে আমাদের প্রশাসন হয় কিভাবে, 17 বছর 19 বছরে আমরা নিয়োগ পাই, ওখানে জামাতের গুপ্ত সংগঠন গুপ্ত কার্যক্রম পরিচালনা করে জামাত আওয়ামী লীগের লাগে লেজুর ভিত্তিক করে ছিল, সে জামাতের লোকজন পরিচালনা করতেছে। বিএনপির একটা লোক 19 বছরে আপনার গেলে একটা লোকও বিএনপিতে চাকরিতে নিয়োগ পায় না, কি অন্তত উপস্থাপন করে। এখন বিষয়টা হচ্ছে কি আপনার এখানে যে লোকটা 2003 সালে বা 4 সালে চাকরি পেয়েছে, বা 4 সালে চাকরি পেয়েছে, একটা লোক চাকরির বয়স হলো 30 বছর, 30 বছর একটা সরকারি চাকরি করার বয়স আছে। তাই এই লোকটা আপনারা জানেন আমার চাকরির সাথে সাথে যে প্রমোশন পাইয়া আনুলে 6-7 বছর লাগে, বা 5 বছর লাগে, বা 3 বছর লাগে। আপনার ম্যাক্সিমাম লোককে ওয়েস্ট করা হয়েছে, কেউ চাকরির মেয়াদ শেষ, কেউ চলে আপনার যে সময় চাকরি ঢুকছে এই চাকরি অলরেডি মেয়াদ শেষ। সেখানে আমাদের হয়, এখানে প্রশাসন তো জামাতের আর এনসিপি, কারণ জামাত হইলো যে আপনার গুপ্ত সংগঠন গুপ্ত কার্যক্রম পরিচালনা করে, এবং তারা আওয়ামী লীগের আন্ডারে সময় তারা আওয়ামী লীগের সাথে ছিল, এবং আমাদের শ্রদ্ধেয় ফরাদ ভাই শিবিরের সভাপতিটা ছিল, সে আপনি জামাতের এক করে ফেলতেছেন। মানে এনসিপি কিভাবে গুপ্ত রাজনীতি করে এটা একটু বলেন। এনসিপি কখন গুপ্ত রাজনীতি করছে? সম্পর্ক জামাতের সম্পর্ক এখানে এখানে জামাত তো যারা তারা ওই জায়গা থেকে তারা ভিটিম, আমি তো আগেই তোমাকে বললাম আমরা যে আলাপগুলোতে ছিলাম গুলোতে থাকার আমাদের যে আচ্ছা আপনারা দুইজনই একটু শান্ত হন। আমরা যে আলাপে থাকার কথা ছিল সেই আলাপ থেকে আমরা নানান মুখেই আর কি আলাপের দিকে চলে যাচ্ছি। আর আমি আগেও একবার বলেছি যে আমরা শুধুমাত্র বৈষম্য এবং ছাত্র দলের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি তখন আলাপটা আরো সুন্দরভাবে মানে আমাদের যারা দেখছেন তাদের জন্য আর কি সুবিধা হবে। তো শেষ আলাপটা আমি একটু আপনাদেরকে বলে যে আজমাইন সাকিব ভাই, আপনাদের ছাত্র দলের নামে নানান অভিযোগ আছে, সেটা থাকাটা বাস্তব মানে চিত্র আছে, সে বিষয়ে আপনারা আলাপ করবেন। সিরাজ ইসলাম ভাই, আপনাদেরও বৈষম্যের নানান কি বলে অভিযোগ আছে। আজকে আপনাদের যে হান্নান মাসুদ, সে একবার বলে তার কোনো টাকা নাই, কিন্তু সে জামাতের টাকায় আবার গাড়ি করে চড়েন। আপনাদের সাবেক নেতা সারিস আলম, উনি গাড়ি বহর করে বাড়িতে যান, হেলিকপ্টারে চড়ে হাসনাত আব্দুল্লাহ ইসে যান, মাগুরায় যান, ইত্যাদি ইত্যাদি নানান কিন্তু অভিযোগ আপনাদের নামেও আছে। কিন্তু এইগুলোকে কিভাবে একটা সুন্দর জায়গায় এনে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের আসলে সেটাই হওয়া উচিত যে ছাত্রদের জন্য আসলে কি ভাবনা, ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমাদের ক্লাসরুমের শিক্ষা কেমন হবে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে হবে, ছাত্র শিক্ষকের সম্পর্ক কিভাবে হবে, পাঠ্যপুস্তক কিভাবে হবে নিয়ে আসলে আমাদের আলাপ করা দরকার। আমাদের হলগুলো কিভাবে হবে, আমাদের যে হলের খাবার সেই খাবারগুলো কিভাবে মিল চালু হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের একটা ছাত্র সংগঠন হিসাবে আসলে আপনাদেরকে এই সবগুলোতে চিন্তা করা উচিত, এবং এই প্রতিষ্ঠা হওয়া সম্ভব। এবং আমরা শুধুমাত্র দোষারোপ না করে একটি শৃঙ্খলিত একটি ছাত্রদের প্রতিনিধিকারী দল হিসেবে, একটা প্রতিনিধিকারী সংগঠন হিসেবে আমরা হাজির হতে পারি। আপনারা হাজির হতে সেই তোমাদের থাকবে। এবং আপনাদের দুইজনই অনেক সুন্দর আলোচনা করেছেন। নেটওয়ার্ক জনিত কারণে হয়তোবা আমাদের আলাপটা ঠিকভাবে প্রচার হতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা করব পরবর্তী সময় থেকে যে সব
গুলো আছে সেগুলো শেষ করা। আমি শুধু আজমান সাকিব ভাই আপনার কাছে আমি একটু 1 মিনিট একটু আপনি উত্তর দিবেন যে ছাত্র দল কেমন ছাত্র ভাই ছাত্র দল আবার একটু বলতেন, এটা একটু বলো, সেটা বলে দাও, মানে কি প্রশ্নটা ছিল? মানে ছাত্রদল কেমন ছাত্র রাজনীতি চায় বা দল কেমন রাজনীতি আসলেই প্রতিষ্ঠা করতে চায় সেই বিষয়ে। আচ্ছা, আমি সংক্ষেপে বলতেছি। ছাত্রদল, আপনার ছাত্রদল হলো যে পুরানো যে ছাত্র রাজনীতি ছিল সেখান থেকে ছাত্রদল পুরোপুরি সরে এসেছে। ছাত্রদল ছাত্র ছাত্র বান্ধব রাজনীতিতে করতেছে। 5ই আগস্ট পরবর্তী সময় দেখেছেন বিভিন্ন ক্যাম্পাসে আমরা ছাত্র বান্ধব কার্যক্রম পরিচালনা করছি, ছাত্রদের অধিকার দাবি আদায় এবং ছাত্রদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করতেছি। এটা আমরা যে ছাত্র রাজনীতিতে যে সাধারণ শিক্ষার্থীরা যে বিমুখ হয়ে আছে, আপনারা জানেন যে বিগত 17 বছর ছাত্রলীগ নিষিদ্ধ সময় ছাত্রলীগ ক্যাম্পাসে যে সন্ত্রাসী ত্রাসের রাজত্ব কায়েম করেছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের মতন ঘটনাও ঘটেছে। তাই সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী ছাত্র রাজনীতিকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বা এই জায়গা থেকে আমরা ইতিবাচক রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সকল ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় জনাব তারেক রহমান নির্দেশনায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশ তত্ত্বাবধানে আমরা ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতি বিনির্মাণ করছি এবং আমরা ভবিষ্যতে ছাত্রদের নিয়ে, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করতেছি বা করব। ওকে, আপনাদের দুইজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে হয়তো আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো বিষয়। আপনারা যারা শুনেছেন আমাদের আলাপ, আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের সকলকে আবারও রাজপথের রাজনীতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলবে শুক্রবার রাত 8টায়। আপনারা সেখানে যুক্ত থাকবেন, ভালো থাকবেন এবং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ হাফেজ। আল্লাহ।